আপনি যখন তাদের পরিবেশন করা কারি খেতে বসবেন, জানবেন সেই তরকারি রান্না হয়েছে বাবুর্চির জমিয়ে রাখা চর্বি দিয়ে, যা সে স্যুপের ওপর থেকে তুলে নিয়ে কোনো এক নোংরা সিগারেটের কৌটায় এক সপ্তাহ ধরে জমিয়ে রেখেছিল। বাড়ির তৈরি কেকটি বানানো হয়েছিল রাজহাঁসের চর্বি দিয়ে। হেরিটেজ ব্লগার, এই কথাটা শুনতে খুব ভারী একটা কথা, বাংলায় বললে সেটা আরও ভারী হয়। তো যে একজন যে ঐতিহ্য নিয়ে লেখালেখি করে, বেসিক্যালি জিনিসটা কি, নিজের শহরের পুরনো ইতিহাসকে ভালোবাসা। এবার ঐতিহ্য দু রকমের হয়, ট্যাঞ্জেবল এবং ইনট্যাঞ্জেবল। কারণ আমরা যদি নিজেদের অতীতকে না জানি, আমরা নিজেদের ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যেতে পারবো না, প্রথম কথা। দ্বিতীয় কথা, যে আমাদের যে সংস্কৃতি, আমাদের যে রুট, সেই রুটটাই তো আমরা জানি না। এমন একটা শহর যার নেচার সম্পূর্ণ রকমভাবে কসমোপলিটন। বলতে গেলে ভারতে প্রথম রিফাইন্ড সুগারের যে কনসেপ্টটা, সেটা চাইনিজরাই জানে। চায়ের নেশা, যেটা চায়ের নেশা চাইনিজরা ধরায় ইংরেজদের এবং ইংরেজরা ধরায় বাঙালিদের। মিথ হিসেবে রয়েছে যে সিরাজদৌল্লা এই বারুদ ঘরটা বানান যাতে যারা ব্যবসা করতে আসে তারা বারুদ এখানে রাখতে পারে। আসল আর এশিয়াতে কোনো গ্রিক চার্চ নেই, ওই একটা চিহ্ন গ্রিকদের। দ্বিতীয় চিহ্ন হচ্ছে ফুলবাগানে, শিয়ালদার কাছাকাছি ফুলবাগান বলে একটি জায়গা রয়েছে, বর্তমানে একটি মেট্রো স্টেশনও আছে। মেট্রো স্টেশনের ঠিক গায়ে একটা কবরখানা আছে, সেই কবরখানা হচ্ছে গ্রিক সেমেট্রি। ওই মানে এই আলী, মানে যেখান থেকে আসবে আলিপুর হোক, মানে আলিপুর নামটা এখনও রয়েছে ওনার। এবং আমাদের একটা টেন্ডেন্সি রয়েছে সব কিছুর সাথে সিরাজ বা আলিবর্দী খানকে জড়িয়ে দেওয়া। এই প্রশ্ন মানে ওই হাওড়া ব্রিজ, ভিক্টোরিয়া মেমোরিয়াল, বাবুদের বাড়ি, ঝাড়বাতি, রসগোল্লা, এরকম কিছু করান্তিয়ান থাম বিল্ডিংয়ে, এই হচ্ছে হেরিটেজ। কিন্তু হেরিটেজের যে ট্যাঞ্জেবল নন ট্যাঞ্জেবল ভাবটা, সেটা অনেকেই জানে না। জায়গাটা নিজেদের সেলফি তোলাটা জরুরি, কারণ তারা দিনের শেষে গিয়ে ফেসবুকে দেবে যে আমি হেরিটেজ ব্লকে গেছিলাম, যে মানে আমি এই জায়গাটা প্রেজেন্ট ছিলাম। তারা কিন্তু কিছুই শুনলো না আমি কি বলছি, তারা মিছিমিছি পে করলো আমাকে। হেরিটেজ ব্লকের স্থানীয় সচেতনতা তো খুব জরুরি। শীতলা, মনসা এবং বাবা পঞ্চানন, এই তিনটে দেবতা দেবদেবীদের লৌকিক মন্দির সব থেকে বেশি কলকাতার মনে। মোদ্দা কথা হচ্ছে যে মানে যেহেতু শহরের বাইরে, সেজন্য ওখানে লোকজন মানে যে এখানে পুজো দিলে আমার কাজ হবে। নমস্কার, আমি ডক্টর গৌরব রায়। আজকের আটপুরে নতুন পর্বে আমরা অতিথি হিসাবে পেয়েছি শ্রী সলিল ঘোষ মহাশয়কে। তিনি দীর্ঘদিন ধরে কলকাতা হেরিটেজ নিয়ে কাজ করে চলেছেন এবং অক্লান্তভাবে পরিশ্রম করেছেন যাতে নতুন প্রজন্মকে কলকাতা হেরিটেজ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের হেরিটেজ সম্পর্কে জানানো যায়, তাদের শিক্ষিত করে তোলা যায়। এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিভিন্ন জায়গায় ভিজুয়াল স্টোরি টেলিংয়ের ক্লাস বা আপনার চর্চা, সেটাকে বারবার করে উনি প্রমোট করেছেন। তো আজকে আমরা হেরিটেজ ব্লগার শ্রী সলিল ঘোষ মহাশয়কে আটপুরের নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। নমস্কার। নমস্কার গুরুবাবু, নমস্কার টিম আটপুরে। আমি প্রথমেই অনেক ধন্যবাদ জানাই টিম আটপুরকে কে আজকে এই অনুষ্ঠানে আমাকে ডাকার জন্যে। তো হেরিটেজ ব্লগার, এই কথাটা শুনতে খুব ভারী একটা কথা, বাংলায় বললে সেটা আরও ভারী হয়। তো যে একজন যে ঐতিহ্য নিয়ে লেখালেখি করে, বেসিক্যালি জিনিসটা কি, নিজের শহরের পুরনো ইতিহাসকে ভালোবাসা, এটাই হলো হেরিটেজ ব্লগিং। এরকম অনেকেই আছেন যারা নিজের শহরের ইতিহাসকে ভালোবাসেন, আমি কাজ করতে করতে দেখেছি। তারা সেটাকে কি করেন, তারা নিজেরা ঘোরেন ফেরেন, ছবি তোলেন, হয়তো অনেকে ছবি পোস্টও করেন, কেউ পোস্ট করেনও না, করে নিজের মধ্যে রেখে দেয়। কিন্তু যেটা জানতে হবে যে আমি একটা জিনিস খেটে খুঁটে বার করছি, সেটা আমি শুধু নিজের জন্য কেন রাখবো, আমি চেষ্টা করবো নিজের পরবর্তী প্রজন্মকে সেটা দিয়ে যেতে। এটাও কিন্তু একটা হেরিটেজের পার্ট। এবার হেরিটেজ কথাটা আগে, মানে সব কথা শুরু হওয়ার আগে জিনিসটা হেরিটেজ কি বিষয়টা বলে দিই যে হেরিটেজ কী এবং কেন। হেরিটেজ শব্দটা মানে হচ্ছে পাতি বাংলায় বললে ঐতিহ্য। এবার ঐতিহ্য দু রকমের হয়, ট্যাঞ্জেবল এবং ইনট্যাঞ্জেবল। ট্যাঞ্জেবল মানে যেগুলোকে স্পর্শ করা যায়, যেমন কোনো রকম স্থাপত্য, কোনো রকম মূর্তি, এই ধরনের কিছু। এবং ইনট্যাঞ্জেবল বলতে যেটাকে স্পর্শ করা যায় না, যেমন ধরুন কোনো ঐতিহ্য, কোনো পুজোর কৌশল, কোনো উৎসবের কৌশল, এমনকি কোনো রান্নার একটি টেকনিককেও আপনি হেরিটেজ বলতে পারেন। বা কোনো ছড়া গান, পালা গান, যা বছর পর বছর মুখে মুখে প্রচলিত হয়েছে, লোকশিল্প হিসেবে। এবার এই জিনিসটা আমরা ভাবতে পারি যে কেন, মানে এত এটাকে আমরা গুরুত্ব দিচ্ছি কেন গুরুত্ব দিচ্ছি, কারণ আমরা যদি নিজেদের অতীতকে না জানি, আমরা নিজেদের ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যেতে পারবো না, প্রথম কথা।
দ্বিতীয় কথা যে আমাদের যে সংস্কৃতি, আমাদের যে রুট, সেই রুটটাই তো আমরা জানি না। না জানলে কি হবে, আমরা অন্যের রুটটাকে নিয়ে আমরা নিজেদের করে নেবো, নিজেদের যে রুটটা সেটা আমরা হারিয়ে ফেলবো। প্রাচ্যের যে ধারণাটা মানে এখানে কথা ছিল প্রাচ্য সম্পর্কে জানা সম্ভব হবে না। হ্যাঁ, পাশ্চাত্যকে অনুকরণ না করে প্রাচ্যের বিষয়গুলোকে নিয়ে আরো বেশি করে সবার সঙ্গে আগে নিজের ঘরের যে জিনিসটা সেটা আগে জানো, তারপর বাইরের দিকে যাও, এটা হচ্ছে নিয়ম। এছাড়াও বলা যায় যে পড়াশোনার ক্ষেত্রে এটা একটা সাবজেক্ট বড়, এবং যদি আমরা কমার্শিয়াল অ্যাসপেক্টে ভাবি যে বর্তমানে হেরিটেজ ট্যুরিজম একটা খুব বড় একটা জায়গায় এসছে, এবং প্রচুর ডলার এই ক্ষেত্রে আসছে, প্রচুর বিদেশি লোকজন কলকাতা এবং ভারতে ঘুরতে আসেন, এবং হেরিটেজ ওয়ার্কসও রয়েছে, সেই বিষয়ে আমরা পরে কথা বলবো। তো এই জন্যে এইসব জিনিসগুলোর জন্যেই মোটামুটি আপনার বলা চলে যে হেরিটেজের এই গুরুত্ব। কলকাতা শহর অন্য শহর থেকে কতটা স্পেশাল হবে কেন? এই প্রশ্নটা আমাকে অনেকেই করেন, কিন্তু অনেকেই বলেন যে কি আছে এরকম শহর, যে কলকাতা তো খুব বেশি পুরনো শহরও নয়, ম্যাক্সিমাম 350 বছর। আমরা যদি সেভাবে ধরি যে এখানে যোগচান্নককে একটা সময় বলা হতো যে কলকাতার প্রতিষ্ঠাতা, তো আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যোগচান্নককে কলকাতার প্রতিষ্ঠাতা বলো না, বরং বলো কলকাতার নগরায়নের ক্ষেত্রে উনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। কলকাতা অনেক পুরনো জায়গা, সে আপনার গ্রাম হিসেবে সেটা ছিল, এটাকে ডেভেলপ করেছিল যোগচান্নকের পর থেকে এই ডেভেলপমেন্টটা স্টার্ট হয়। এবার যদি আমি যোগচান্নকের সময় থেকেও ধরি তাহলে 350 বছরের আশেপাশে কলকাতার বয়স। ভারতে এরকম অনেক শহর আছে উত্তর ভারতের দিকে যা 1000 বছরেরও বেশি পুরনো। তা সত্ত্বেও আমরা কলকাতাকে এত গুরুত্ব দিই কেন? তার একটাই কারণ যে কলকাতায় এমন একটা শহর যার নেচার সম্পূর্ণ রকমভাবে কসমোপলিটান। কেন কসমোপলিটান? এখানে প্রায় সব রকম ইউরোপিয়ান জাতি এসছে, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার প্রাচ্যের কিছু জাতিও এসছে, এসে এখানে থেকেছে, এখানে কাজ করেছে, এখানে ব্যবসা করেছে, এবং কেউ কেউ নিজের চিহ্ন রেখে গেছে, এবং কেউ কেউ এই জায়গাটা পুরোপুরো মিশে গেছে। যেমন যদি আপনারা ইহুদিদের ধরুন, আরমানিদের ধরুন, গ্রিকদের ধরুন, এরা এখানে এসেছিল ব্যবসা করতে, ব্যবসা করেছে, কেউ কেউ চাকরি করেছে, করে আবার তারা দেশে ফিরে গিয়েছে। আবার যদি চাইনিজদের কথা ধরা হয়, চাইনিজরা তো ইন্ডিয়াতে একটা বড় অংশ চাইনিজ জনগোষ্ঠীতে মিশে গেল, সাধারণ জনগোষ্ঠীতে মিশে গিয়ে তাদের এখন ইন্ডিয়ান ভোটার কার্ড রয়েছে। এইসব কারণ হ্যাঁ, মানে বিবিধের মাঝে মিলন মহান। এবং একটা খুব ভালো জিনিস হচ্ছে এই কলকাতায় বলুন বা বাংলায় বলুন, যে বিদেশি জাতি এসছে তাকে এখানকার লোকাল মানুষেরা মেনে নিয়েছে। এমন না যে তাদের এগেনস্টে বিদ্রোহ করেছে, একটা অশান্তি সবসময় মারামারি। মানে বাংলা এবং কলকাতার সহিষ্ণুতার লেভেলটা অনেকটা বেশি, উদারতার জায়গাটা ছিল, সেই জন্যেই তারা মেনে নিয়েছে, এবং আমরা এই কসমোপলিটান আজকে শহরের চেহারাটা দেখতে পাচ্ছি। আমরা তাহলে আসছি যে কলকাতার যে চায়না টাউন, সেটা নিয়ে একটু বলুন। হ্যাঁ, যেহেতু চাইনিজদের কথা হলো, সেই জন্য চায়না টাউনের টপিকটা উঠে আসে। চায়না টাউন বলতে আমরা এখন যেটা বুঝি, একদম যারা কিছুই জানে না তারা চায়না টাউন বোঝে বলতে তপসিয়া ট্যাংরা অঞ্চলটা, কিন্তু চায়না টাউন বলার কনসেপ্টটা অনেকটা বড়। বলতে গেলে ভারতের প্রাচীনতম চায়না টাউন বা এবং চাইনিজ টেম্পল এটা আছে বজবজের অছিপুর বলে একটা জায়গা। এই জায়গাটা বর্তমানে গ্রাম, আগেও গ্রামই ছিল, জায়গাটা ডেভেলপমেন্ট তেমন কিছু হয়নি। এখানে বজবজ স্টেশনে নেমে সেখান থেকে বেশ কিছুটা যেতে হয় টোটো বা অটো করে, তারপর আবার একটা জায়গায় গাড়ি চেঞ্জ করে সেখান থেকে কিছুটা নদীর ধারের দিকে যেতে হয় 1 কিলোমিটার মতো। এই অছিপুর ছিল ইন্ডিয়ার ফার্স্ট চাইনিজ সেটেলমেন্ট, এবং এখানে যে ডকুমেন্টেড পার্টটা রয়েছে সেই ডকুমেন্টেড পার্টের নাম রয়েছে টংঅচু। এবং চাইনিজরা কিন্তু বহুদিন ধরেই ভারতে আসছে, বহু হিউম্যান সাংয়ের নাম আমরা শুনেছি, উনিও কিন্তু চাইনিজই ছিলেন। কিন্তু যদি বলা হয় যে এখানে এসে সেটেলমেন্ট করা, সেটা অফিসিয়ালি করেন টংঅচু। কিন্তু আমি নিজে যতটা পড়াশোনা করেছি এবং দেখেছি, সেক্ষেত্রে কিছু চাইনিজ মানুষজন আনঅফিসিয়ালি ওই অঞ্চলে এসে থাকতেন এর আগেও, টংঅচু আসার আগেও। কারণ টংঅচু
এখানে আসেন, এসে ওনার মেইন মোটিভ ছিল বিজনেস করা। বিজনেসের জন্যে উনি বেছে নিয়েছিলেন চিনিকে। আমরা যে চিনি বলি, চিনিকে আগে বলা হতো শর্করা। এবং বলতে গেলে ভারতে প্রথম রিফাইন্ড সুগারের যে কনসেপ্টটা, সেটা চাইনিজরাই আনে। আগেও আমরা চিনি খেতাম, কিন্তু সেই চিনি ছিল লাল চিনি। এই যে রিফাইন্ড সুগার, এই রিফাইন্ড সুগারের জন্য 1783-84 নাগাদ সম্ভবত টং অচু একটা চিনি কল খোলে। এবং এই চিনি কল খোলার গল্পটা একটু অদ্ভুত, মানে অনেক জায়গায় অনেক রকম ভার্সন রয়েছে। তো আমি যেটাকে আমার ঠিক মনে আছে আমি সেটাই বলছি, যে উনি সেই সময় তৎকালীন বড়লাটের কাছে আবেদন করেন। আবেদন করার পর ওনাকে চা উপহার দেন। ইংরেজরা তখন চা খেতে জানতো না। এই চায়ের নেশা, যেটা চায়ের নেশা চাইনিজরা ধরায় ইংরেজদের, এবং ইংরেজরা ধরায় বাঙালিদের। এই চায়ের নেশা যে, সেই চা উনি উপহার দেন তৎকালীন বড়লাটকে, এবং সেই চা খেয়ে উনি এতটাই খুশি হন, ওনাকে বলেন যে তুমি এই একটা জায়গা বাৎসরিক একটা সামান্য টাকা দিয়ে আমি তোমাকে লিজ দিলাম, তুমি সেখানে কারখানা করো, নিজের দেশ থেকে লোকজন আনো, শ্রমিক নিয়ে একটা ছোট্ট বসতি স্থাপন করো। এবং সেটা উনি করেন। এই যে চিনির কারখানা, বলতে গেলে প্রথম চিনির কারখানা বজবজের অচলপুরে। পরবর্তীকালে অনেক হয়, কিন্তু সেটা আমি চিনির কারখানার ব্যাপারে প্রথম একমাত্র কৃতিত্ব দেবো টং অচুকে। এবং টং অচু, এই যে আজকে আমরা কলকাতায় যে চাইনিজ জনগোষ্ঠী দেখি, তাদের যে দাদু ঠাকুমা বা পিতামহ প্রপিতামহ ছিলেন, তাদের সমস্ত লেবার হিসেবে টং অচুই নিয়ে আসেন। কারণ চায়নায় জনসংখ্যা বেশি থাকায় লেবার খুব সস্তা, যেটা লোকাল লেবার আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে নিলে হবে না। তার জন্য উনি প্রচুর চাইনিজ লেবার নিয়ে আসেন অচিপুরে, এবং সেখানে একটা চাইনিজ বসতি স্থাপন করেন। এখনও গেলে একটা অচিপুরে আর কোনো চিহ্ন নেই চাইনিজদের, পুরো অঞ্চলটাই লোকাল মুসলিম লোকদের দিয়েই চলে। এবং চাইনিজদের একটা মন্দির রয়েছে ওখানে, সেখানে কাঠের দেবদেবী রয়েছে। বর্তমানে গি হিং চার্চ বলে, সেই চার্চের আন্ডারে সেই মন্দির। এবার চাইনিজরা কেন চার্চ বলছে বা বাকি কথা, সেটা আমি পরে বলছি যে গি হিং চার্চ কি। তো ওই যে মন্দিরটা আছে, ওই মন্দিরটাতে কাঠের মানে একজন পুরুষ এবং একজন নারী দেবদেবী রয়েছে। তো এখানে বর্তমানে মুসলিম কেয়ারটেকার আছে, তারাই দেখভাল করে। এখানে শুধু চাইনিজ নিউ ইয়ারে কলকাতা থেকে লোকজন আসে, তারা এখানটা পুজো টুজো করে কিছুদিন কয়েকদিন সেলিব্রেট করে আবার তারা কলকাতা ফিরে আসে। এখানে এবারে একটা ব্যাপার আছে, যে কেন আমি বললাম যে অনেক আগে থেকেই চাইনিজ লোকজন ইললিগালভাবে এখানে থাকতো। 1718 হচ্ছে লেখা রয়েছে মন্দিরের যে গেটে, সেখানে লেখা রয়েছে 1718 সালের মন্দির। অথচ আচু কিন্তু অনেক পরে এসছেন। আচু প্রায় 60-65 বছর পর এখানে এসছেন। তখন আচুর কথা এই মন্দিরে উল্লেখ আছে, যে উনি বলেছেন আমি এই মন্দির সেট আপ করলাম। এমনও হতে পারে যে মন্দিরটা ছিল, যারা তৎকালীন কিছু ইলিগাল চাইনিজ ইমিগ্রেন্টস ছিল, তারা বানিয়েছিল মন্দিরটা। বর্তমান মূর্তিটা সেটা হয়তো আচু বসিয়েছে। এবার যেহেতু এখানে কোনো ডকুমেন্টেড প্রুফ নেই, আমরা পুরোটাই একটা আন্দাজ করতে পারি। তবে বজবজ যেহেতু সাউথ 24 পরগনার মধ্যে, এখানে বাঘের উৎপাত খুব ছিল একসময়। এবং তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে টং অচুর যে মন্দিরটি রয়েছে, সেই মন্দিরটি কম্পাউন্ডে একটা ছোট মন্দির রয়েছে, যেখানে হামাগুড়ি দিয়ে ঢুকতে হয়। এবং তাতে ছোট্ট ছোট ধরুন আপনার 4 ফুট 4-4.5 ফিটের একটা মন্দির রয়েছে এমনি উঠোনের মধ্যে। সেইখানে আপনার ঘটে পুজো হয় দক্ষিণায়ন, একই সাথে আপনার দক্ষিণায়নেরও পুজো হচ্ছে এবং চাইনিজেরও পুজো হচ্ছে। এতেই বোঝা যায় যে দুটো সংস্কৃতি পাশাপাশি থাকতে থাকতে কীভাবে মিক্স হয়ে যায়। এই তো গেল চাইনিজ চার্চের কথা। এবং আরেকটা জিনিস বলে দিই, যেটা অনেকে জানেন না, যে সেটা এই যে টং অচু, উনি তো চাইনিজ ছিলেন, এবং আশেপাশে যে এলাকার লোকজন তারা সম্পূর্ণ মুসলিম একটা সম্প্রদায়, মুসলিম এবং নিচু জাতের মুসলিম যারা, তাদের মধ্যে একজন মহিলাকে উনি বিয়ে করেন, একজন মুসলিম মহিলাকে। তার নাম হচ্ছে তেলি বিবি। এবং তেলি বিবি পরে মারাও যান টং অচুর পর। তার কবর কোথাও একটা ছিল বা কোথাও একটা আছে, সেটা লোকেট করা যায়নি। এবং এবার টং অচুর যখন মৃত্যু হয়ে গেল,
তখন আস্তে আস্তে এই কারখানাটা লাটে উঠলো। তখন লোকজন কি করবে, যারা চাইনিজ ছিল তারা এবার কলকাতার দিকে এলো। কলকাতার দিকে কোন দিকটা এলো? প্রথম তাদের এলো হচ্ছে টেরিটি বাজার, টেরিটি বাজার এবং বউবাজার সংলগ্ন এরিয়াগুলোতে, চাঁদনি চক, টেরিটি বাজার এবং বউবাজার। যার জন্যে এখনও যে আমরা বিভিন্ন ফুড ব্লগে দেখে থাকি যে চাইনিজ ব্রেকফাস্ট, এইটা কিন্তু এখনও টেরিটি বাজারে পাওয়া যায়। যদিও তার নেচারটা সম্পূর্ণ বদলে গিয়েছে, সেটা আমি পরে আসছি, কিন্তু এখনও পাওয়া যায়। এবং এই যে চাইনিজরা আসে তাদের কলকাতায় চলে এলো, তারা কয়েকটা স্পেসিফিক প্রফেশনকে টার্গেট করলো। প্রথম প্রফেশন কাঠের মিস্ত্রি, চাইনিজদের কাঠের হাত খুব ভালো, তারা করে। সেকেন্ড প্রফেশন ডেন্টিস্ট, এরা কোনো প্রথাগত ডেন্টিস্ট ডিগ্রি না থাকা সত্ত্বেও এদের হাত, চাইনিজ ডেন্টিস্টদের নাম বিশ্বজোড়া। তৃতীয় প্রফেশন লন্ড্রি, চতুর্থ প্রফেশন জুতো বানানো, পঞ্চম প্রফেশন কিছুটা অংশে আপনার রান্না করা। মোটামুটি এই কটা প্রফেশনের উপর চাইনিজরা এখানে কলকাতা থেকে কাজ করতে লাগলো। এবং আমরা শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লেখাও পেয়েছি ব্যোমকেশের একটা গল্পে, যে টেরিটি বাজার অঞ্চলে একটা, যখন ব্যোমকেশের প্রথম গল্পটা দিয়েছিল, যে এইখানে চীনে গুন্ডা, চাইনিজ গুন্ডা অনেক ছিল। মানে আমরা জেনারেলি ভাবি যে বিভিন্ন মুভি দেখে বা এরকম যে চাইনিজরা সবাই শর্ট হয়, চাইনিজরা রোগারোগ হয়, তা নয়। চাইনিজরা আপনার 6 ফিট লম্বা না হলেও 5.5-7 জেনারেলি এরকম হাইট থাকে, এবং তাদের মধ্যে অনেকেই খুব শক্তপোক্ত। এবার আমরা যেটাকে চাইনিজ এখন মনে করি যে চায়না টাউন, সেই চায়না টাউন জায়গাটা হচ্ছে যেটা বললাম তপসিয়া ট্যাংরা অঞ্চলটা। এই অঞ্চলটাতে যারা এসেছিল তারা করতো চামড়ার কাজ, যারা জুতো বানানোর কাজ করতো, সেই ট্যানারিগুলো ছিল এই অঞ্চলে। পরবর্তীকালে গভর্নমেন্ট যখন ট্যানারি বন্ধ করে দেয়, তখন এই ট্যানারিগুলোর যে জায়গায় রাতারাতি গড়ে ওঠে রেস্টুরেন্ট। এর ফলে কি হয় যে আমরা চাইনিজ যে খাবারগুলো হয়, চাইনিজ যে ডিশগুলো, সেগুলো দুরকম হয়। একটা হচ্ছে হাক্কা, আর একটা হচ্ছে আপনার ক্যান্টানিজ। এবার আমরা হাক্কা বলতে, হাক্কায় অনেকটাই বাঙালি চাইনিজের মতো, মানে আমরা অনেক যেসব মশলা দিয়ে একটা স্পাইসি করে চাউমিন বানাই, চাউমিন শব্দটা ভুল, চাউমিন আমরা বলি চাউমিন। তো এই চাউমিন বানাই যেটা আমরা, সেটা কিন্তু সম্পূর্ণভাবে যে চাইনিজদের খাবার, এবং আমরা বানিয়ে আমাদের নিজেদের মতো করে। যেহেতু এই রেস্টুরেন্ট বিজনেসটা ট্যাংরা তপসিয়া অঞ্চলে পরে শুরু হয়েছিল, তো এরা হচ্ছে হাক্কা কমিউনিটির লোকজন। এরা চাইনিজটাকে নিজেদের মতো করে বানায়, তার জন্য মশলা টশলা দিয়ে। যার জন্য আপনারা কখনো যদি চায়না টাউনে যান, মানে যেটা তপসিয়ার অঞ্চলে, আপনারা একটা বাঙালি রোল চাউমিনের দোকানে চাউমিনের যেরকম টেস্ট দেখবেন বা বানানোর যে ধরন দেখবেন, সেই একই ধরন দেখবেন ওইখানেই ফলো হয়। এবং অরিজিনাল যেটা চাইনিজ, সেটা কিন্তু অনেকটা সিদ্ধ সিদ্ধ টাইপের খাবার। এই অরিজিনাল খাবার আপনারা পাবেন, সেটা এখন কোথায় পাবেন? সেটা হচ্ছে টেরিটি বাজারে। টেরিটি বাজারে কয়েকটা রেস্টুরেন্ট বা ইটিং হাউস এখনও আছে যারা অরিজিনাল চাইনিজ বানায়, সেটা একটু সিদ্ধ সিদ্ধ ধরনের, কম মশলা দেওয়া। এবং আমরা বিভিন্ন চাইনিজ সসের একটা বিজনেস, পো হং আপনার আছে, তারপর সিংচাও, এই ধরনের যে বিভিন্ন চাইনিজ ব্র্যান্ডগুলো সসের, এদের যে বানানোর টেকনিক, চাইনিজ সস এবং আপনার যদি বিভিন্ন ধরনের এরা ভিনিগার্স বানায়, এই ডার্ক ভিনিগার, এই জিনিস ডার্ক সয়া সস, এই জিনিসগুলোর টেস্ট চাইনিজরা যে বানায় সেটা অন্য অন্য কোম্পানি জিনিসে থাকে না। এটা আমার অন্তত খেয়ে মনে হয়েছে আর কি। এবার আসি যে এই চাইনিজদের সমাজ ব্যবস্থা সম্বন্ধে। চাইনিজদের সমাজ ব্যবস্থাটা মোটামুটি একটা স্ট্রাকচারে চলতো একটা সময়, এখনের কথা বলছি না, আমি আগের কথা বলছি। এদের চলতো কি, যেমন টেরিটি বাজারে আমরা যখন যদি যাই, টেরিটি বাজারে অনেকগুলো চাইনিজ টেম্পল আছে। তো সেই টেম্পেলে আপনার একটা টেম্পেল, তাদের বিভিন্ন চাইনিজ দেবদেবী। আমরা একটা বড় ভুল করি, ভাবি চাইনিজ মানে ক্রিশ্চিয়ান বা বৌদ্ধ। আদৌ তা না, সেটা অনেক পরে হয়েছে। চাইনিজদের নিজস্ব দেবদেবী আছে, যে দেবদেবী এখনও আপনারা টেরিটি বাজার অঞ্চলে গেলে দেখতে পাবেন। এই ট্যাংরা তপসিয়া অঞ্চলেও কিছু চাইনিজ মন্দির আছে, সেগুলো তুলনামূলকভাবে অনেকটা নতুন। এই যে চাইনিজ মন্দিরগুলো,
এখানে স্ট্রাকচারটা কীরকম ছিল চাইনিজদের সমাজ ব্যবস্থা, একটা মন্দির, সেই মন্দির লাগোয়া একটা ক্লাব যেখানে ওই মন্দিরের অনুগামীরাই আড্ডা মারে, এবং সেই মন্দিরের লাগোয়া একটা রেস্টুরেন্ট, সেখানে লোকজন খাওয়া দাওয়া করবে। এবং টেকডিবাজার অঞ্চলে প্রায় 5টি মন্দির রয়েছে। বেশিরভাগ মন্দিরগুলো কোভিডের আগে, আমি এখানে এই জায়গাগুলোতে একটা সময় প্রচুর যেতাম এবং হেরিটেজ ওয়াকও করাতাম। কোভিডের আগে এই মন্দিরগুলোতে এন্ট্রি খুব সহজ ছিল। পরবর্তীকালে কোভিডের পর দেখলাম মানে বিষয়টা অনেকটা হচপচ হয়ে গিয়েছে। সেরকম যে আগে আমরা যখন যেতাম এমনও হয়েছে যে আমি গিয়েছি টিম নিয়ে, সেখানে মন্দিরের লোকজন আমাকে কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছে, যারা নিয়ে গেছি যাদের তাদের বসিয়ে গল্প করছে ওদের ক্লাবে। সেই আন্তরিকতাটা এখন আর নেই সেরকম। কোভিডের পর বিষয়টা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। তবুও আমি বলবো যে আমরা, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, যে আমি যদি চাইনিজদের সহনশীলতা বা ব্যবহার দিকটা দেখি, তপসিয়ার চাইনিজদের থেকে টেকডিবাজারের চাইনিজদের তারা অনেক বেশি ভদ্র বা অনেক বেশি আন্তরিক। কারণ এখানে তপসিয়া এই টেকডিবাজারে যেসব চাইনিজরা রয়েছে তারা বেশিরভাগটাই বয়স্ক, তাদের ছেলেমেয়েরা বাইরে চাকরি নিয়ে চলে গেছে, বা তারা হয়তো ফ্ল্যাট নিয়ে অন্যদিকে কোথাও চলে গিয়েছে, বাবা মারা এই অঞ্চলটাতে থাকে, তারা এখানেই মরতে চায়, যেহেতু এখানে তারা জন্মেছে এখানেই মরতে চায়। অছিপুরের বারাতঘর, এই যে এবার বলি যে টংঅছু যে মারা গেল, টংঅছুকে কিন্তু চায়না নিয়ে গিয়ে সমাধি দেওয়া হয়নি। চাইনিজদের যে সমাধির ধরনটা সেটা হচ্ছে একটু অদ্ভুত রকমের। চাইনিজদের হচ্ছে দুবার করে সমাধি দেওয়া হয়। প্রথমে একবার মারা যাওয়ার পর একবার সমাধি, তারপর কয়েক বছর পর তার হাড়গোড়টাকে তুলে নিয়ে একটা চীনামাটি পাত্রে ভরে একটা পুজো করে আবার ওই পাত্রটাকে ঢুকিয়ে দেওয়া। এটা হচ্ছে দুবার করা হয়। এবং চাইনিজদের যে অরিজিনাল সমাধি আপনারা যদি দেখতে চান, দেখার ভালো জায়গা হচ্ছে তপসিয়া ট্যাংরা। ওই অঞ্চলে চাইনিজদের অনেকগুলো সমাধি রয়েছে, মানে বিভিন্ন যে মন্দির রয়েছে প্রত্যেক মন্দিরের জন্য একটা করে সমাধি। সেখানে মন্দির না, মন্দিরগুলো যে মন্দিরগুলো হচ্ছে টেকডিবাজারে, কিন্তু সমাধিগুলো রয়েছে হচ্ছে তপসিয়া অঞ্চলে। মাথেশ্বর তলা রোড যেই জায়গাটার নাম, ওই মাথেশ্বর তলা রোডে আপনার চাইনিজ ইটালিও আছে, আবার চাইনিজ সমাধিও আছে। মানে অনেকে খেয়াল করে না সমাধির পাশে ইটালি, সেখানে গিয়ে কে আসছে কিন্তু সমাধিটা জানে না। তো এখানে চাইনিজদের যে মানে চাইনিজ সিমেট্রি বলা হয়, কিন্তু চাইনিজ সিমেট্রি বললেও মানে ওটা অতটা পপুলার না যে লোকজন যাচ্ছে দেখতে, যেরকম সাউথ পার্ক সিমেট্রি যেরকম ঝাঁটিয়ে লোকজন দেখতে যাচ্ছে। বেসিক্যালি মানে স্থাপত্য তেমন কিছু নেই। চাইনিজদের যে সমাধিগুলো সেগুলো লাল রঙের হয় এবং ঘোড়ার কোরের আকৃতির হয়। বেশ বড় একটা জায়গা নিয়ে ঘোড়ার কোরের আকৃতিতে একটা সমাধি হয়। এবং যেটা মানে সোশ্যাল মিডিয়া আপনারা তো দেখে থাকবেন যে চাইনিজ কালীবাড়ি বলে একটা জায়গা রয়েছে, একটা কালী মন্দির, সেটা চাইনিজ কালীবাড়ি কিছুই না। ওখানে কালী প্রতিষ্ঠাতারা হিন্দুই ছিল। ওখানে একজন চাইনিজ ভদ্রলোকের ছেলে অসুস্থ হয়ে পড়েছিল, উনি পুজো দিয়েছিলেন, ওর ছেলেটি সুস্থ হয়ে যায় এবং তার নাম বাড়ি প্রসিদ্ধ হয়ে যায় জায়গাটার নাম, এবং নাম হয়ে যায় চাইনিজ কালীবাড়ি। চাইনিজরা দিতে আসে এবং ওখানে পরবর্তীকালে ভোগ হিসেবে চাউমিন দেওয়া হয়। তো সেই চাইনিজ কালীবাড়ির সংলগ্ন একটি সিমেট্রি রয়েছে। আপনারা যদি কোনোদিন ওদিকটা যান, একবার দেখবেন সিমেট্রি আশেপাশে, সিমেট্রিতে অ্যাসাচ এরকম কোনো ব্যবস্থা নেই যে লোকে ঢুকে পড়বে, মানে সুন্দর গেট কিপার রয়েছে, এরকম কিছু নেই। আশপাশের দোকানে কথা বলে দেখতে পারেন, যে ভেতরটা দেখে আসতে পারেন আপনারা। তবে পারমিশনের সেরকম কোনো ব্যাপার নেই, ওই ঢুকবো দেখবো। তবে এটাও খেয়াল রাখতে হবে যে এটা কিন্তু সাউথ পার্ক সিমেট্রির মতো লোক সিস্টেমেটিক না যে মানুষ ঘুরছে এরকম না। হয়তো গেলেন, আমি যতবার গেছি আমি একা। হ্যাঁ, বারুদ ঘরের প্রসঙ্গটা যদি বলা যায়, যে প্রথমেই বলি যে বারুদ ঘরের নিয়ে কাজ করতে গিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে, যে আমাদের বাঙালিদের একটা টেন্ডেন্সি সব কিছুতেই একটা সিরাজের নাম তুলে দেওয়া। মানে কলকাতায় যেহেতু সিরাজ আক্রমণ করেছিল, সব কিছুতেই একটা সিরাজের নাম তুলে দেওয়া। এর বারুদ এই যে টংঅছুর যে সমাধিটা রয়েছে নদীর ধারে এখন, সেই বলা হয় যে অরিজিনাল সমাধিটা গঙ্গাবাঁধনে চলে গেছে, কিন্তু এখন নতুন করে জায়গাটা বাঁধিয়ে আমি একটা সমাধি দেখে এসেছি। সেখানে একটা বেদিও রয়েছে, লোকজন বসে একটু গল্প টল্প করতে পারে। এরা বলছে, চাইনিজরা বলে না এটা অরিজিনাল,
আর যারা কিছু লোকাল লোকজন বলে যে না অরিজিনালটা চলে গেছে, এটা ফেক, এটা রেপ্লিকা বানানো। যাই হোক, রেপ্লিকা হলেও একটা বড় কথা যে অন্তত মানুষটার জন্য তো করা হয়েছে। এবার এই ওই সমাধিটাকে ডান হাতে রেখে মোটামুটি 1 কিলোমিটার মতন রাস্তা হাঁটলে নদীর ধার দিয়ে বাঁ দিকে দেখা যায় কলকাতা পোর্ট ট্রাস্টের জমিতে কতগুলো মরা গাছ রয়েছে, বহু বছর পুরনো, এবং তার সাথে ধ্বংসস্তূপের মতো কিছুটা ভাঙা পাঁচিল, কতগুলো বড় ওয়্যার হাউস এবং একটা বড় দোতলা ঘর, এবং কিছু কিছু আপনার পাহারাদার দাঁড়ানোর জন্য যে ছাউনি থাকে সেই ছাউনি। তো এই জায়গাটার নাম সবাই বলে বারুদগড়। এবার যেটা মিথ সেটাকে বলি। এখানে নাকি মিথ হিসেবে রয়েছে যে সিরাজদৌল্লা এই বারুদঘরটা বানান যাতে যারা ব্যবসা করতে আসে তারা বারুদ এখানে রাখতে পারে। আসল গল্পটা হলো যে কলকাতা পোর্ট যখন তৈরি হয় 17th সেঞ্চুরি, মানে 1700 শতকের শেষের দিকটা, সেই সময়টা মগ জলদস্যুদের উৎপাত ছিল। মগ বলতে কারা? বার্মিজ। মানে বার্মিজরা খুব ভালো কাঠের কাজ জানে, কিন্তু তারা খুব ভালো দস্যুবৃত্তিও করতে পারতো একটা সময়। ওই যার জন্যে আমাদের একটা ছড়াও রয়েছে এই সম্পর্কে, যে মগ জলদস্যুদের নিয়ে একটা ছড়া রয়েছে, ছড়াও মনে পড়ছে এই মুহূর্তে। মগের মুলুক, রাইট, মগের মুলুক কথাটা। এই যে মগের মুলুক বলতে কি, মানে জলদস্যুদের মুলুক, যেখানে যে যা খুশি করতে পারে, এই মগ থেকেই মগের মুলুক। এবার এই মগ জলদস্যুদের এতটাই উৎপাত থাকতো সেই সময় কলকাতা পোর্ট তৈরি হয়েছে, এবং কলকাতা একটা বিরাট বড় বিজনেস হাব। বাংলার যা সম্পদ নিয়ে ব্যবসা হচ্ছে সেটা সব, যেহেতু আদি সপ্তগ্রাম সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছে সরস্বতী নদী নষ্ট হয়ে যাওয়াতে, সেই জন্যে পুরো বিজনেসটাই কলকাতা পোর্ট দিয়ে হচ্ছে। তখন হলদিয়া পোর্টের কোনো অস্তিত্ব নেই। এবার সেই জন্যে শুধুমাত্র ইংল্যান্ডের জাহাজ নয়, বিভিন্ন ইউরোপিয়ান জাহাজ তারা এই কলকাতা পোর্টে আসতো। এবার যেহেতু মগ জলদস্যুদের এত উৎপাত, সেই জন্যে তারা প্রচুর, মানে যতটা, মানে তখন তো কামান সিস্টেম, জাহাজের মধ্যে ডেকে কামান থাকতো, জাহাজের খোলের মধ্যে কামান থাকতো, প্রচুর বারুদ ক্যারি করতো, এবং সেটা এরা এতটাই বেশি করতো যে যা লিমিট ছিল লিমিটের অনেকটা উপরে। কিন্তু এত বারুদ নিয়ে যদি অনেকগুলো জাহাজ কলকাতা পোর্টে জমা হয় এবং কোনোভাবে যদি কোনো অগ্নিকাণ্ড ঘটে, তাহলে পুরো পোর্টটা ধ্বংস হয়ে যাবে। সেই জন্যে ব্রিটিশ সরকার তখন একটা জায়গা খুঁজছিল যে কলকাতা পোর্টের কাছাকাছিও হবে, আবার নির্জন জায়গা থাকবে যেখানে খুব বেশি লোকের অ্যাক্সেস নেই। তখন এই জায়গাটাকে ওরা বার করে। জায়গাটা বিল্লাপুরের দিকে যেতে মায়াপুর বলা হয়। এই পাড়াটার গ্রামটার নাম মায়াপুর। এই মায়াপুরে প্রায় 26 বিঘা জমি নিয়ে তারা একটা প্রথমে ঘিরে দেয় পাঁচিল দিয়ে ঘিরে, সেখানে তৈরি করে অনেকগুলো আপনার ইগলু আকৃতির এবং লম্বাটে ইগলু আকৃতির ওয়্যার হাউস। সেখানে বারুদ রাখা হবে। কারণ ইগলু আকৃতির কারণ বারুদটা যে রাখা হচ্ছে, কোনোভাবে যদি কোনো গরম হয় বা কিছু হয়, ওই উপরে ছোটো ছোটো ফুটো থাকতো, যাতে এই গরমটা বেরিয়ে যেতে পারে, ব্লাস্ট হওয়ার কোনো সম্ভাবনা না থাকে। এবং সেখানে কলকাতা পোর্টের একটা অফিসও করা হয়। জায়গাটা এখনও কলকাতা পোর্টেরই আন্ডারে, এবং লেখা রয়েছে কলকাতা পোর্টের বোর্ড। সেই অফিসে দোতলা অফিস, সেখানে লোকজন থাকতো। পরবর্তীকালে এটা বেশ কিছুদিন চলে। পরবর্তীকালে যখন জলদস্যুদের উৎপাত কমে যায় এবং কলকাতা পোর্টে জাহাজ কমতে শুরু করে, তখন এর গুরুত্ব চলে যায়। এবং তাই এই গুরুত্ব চলে যাওয়ার ফলে কী হয়, আস্তে আস্তে জায়গাগুলো অ্যাবান্ডন হয়ে যায়। অ্যাবান্ডন হওয়ার পরে আস্তে আস্তে ভাঙতে শুরু করে, এবং বর্তমান যদি যান, জায়গাটা অনেকটা খোলা মাঠে, এতে লোকজন এসে স্থানীয় লোকজন পিকনিক করে এবং রাত্রিবেলায় তারা মদ খায়। কারণ আশেপাশে গেলে প্রচুর মানে বিয়ারের বোতল, মদের বোতল এখন ছড়িয়ে থাকে। জায়গাটা যেহেতু আপনার এসআই আন্ডারে নয়, সেই জন্যে আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, সেমাফোর টাওয়ার, যেটা আমরা সেমাফোর টাওয়ার বলতে অনেকে জিনিসটা ঠিক বোঝে না। আমি সহজ করে যদি বলি, না, এই দুটো কনসেপ্ট আলাদা। আমরা যদি যেহেতু সেমাফোর টাওয়ার নিয়ে বলছি, সেমাফোর টাওয়ার হচ্ছে টেলিগ্রাফের আগে মানুষের বার্তা প্রেরণ করার, ইংরেজ সরকারের তৈরি করেছিল বার্তা কী করে প্রেরণ করা যায় খুব তাড়াতাড়ি। তবে এটার কিন্তু যদি ইনোভেশন বলা হয়, সেই কৃতিত্বটা দিতে হবে নেপোলিয়ান বোনাপার্টকে।
উনি এই জিনিসটা চালু করেন, যে পরবর্তীকালে ব্রিটিশরা এটাকে অ্যাডাপ্ট করে। আমাদের যে ফোর্ট উইলিয়াম, মানে ফোর্ট উইলিয়াম তো এখন ফোর্ট উইলিয়াম তো দুটো, একটা যেটা ভেঙে গেছে, আমরা যেটা দিকে এটা হচ্ছে সেকেন্ড ফোর্ট উইলিয়াম। যে ফার্স্ট ফোর্ট উইলিয়াম আর সেকেন্ড ফোর্ট উইলিয়াম, তো ফোর্ট উইলিয়াম থেকে আপ টু চুনার দুর্গ অবধি টানা সিমাফোর টাওয়ার ছিল। আমাদের অনেকেই যারা ব্যারাকপুরে মঙ্গল পান্ডে পার্কে ঘুরতে যান, পার্কে ঠিক ঢোকার বাঁ হাতে একটা টাওয়ার আছে, ওটা অনেকে খেয়াল করেন না, যে ভাবে যে গম্বুজ গোছের এমনি হতে কিছু, ওটা আসলে সিমাফোর টাওয়ার। আরেকটা সিমাফোর টাওয়ার আমার দেখার কাছাকাছির মধ্যে হচ্ছে হাওড়া অঞ্চলে আন্দুল যাওয়ার রাস্তায়, মানে ধুলাগড় আপনার টোল থেকে একটা রাস্তা আন্দুলের দিকে যাচ্ছে, না মরিগ্রামের দিকে না, আন্দুলের দিকে আছে, আন্দুলের দিকে আছে, এখানে খটির বাজার বলে একটা জায়গা আছে, সেই খটির বাজারে এখনো একটা সিমাফোর টাওয়ার রয়েছে। সেই টাওয়ারটা ভেতরটা ভাঙাচোরা, যেহেতু কোনো ইয়ে নেই। এই সিমাফোর টাওয়ার কি ছিল, যে কয়েক ঘন্টার মধ্যে যে আপনার আলোর একটা সিগন্যাল দিয়ে, মানে স্পেসিফিক টাইম থাকতো, এই সময় উঠে দাঁড়াবে, লোকে সিগন্যাল দেবে, তো একটা স্পেসিফিক সিগন্যালে বা কিছুক্ষণ কিছু লোকই থাকতো যারা একটা সিমাফোর টাওয়ার থেকে কোনো আপনার বার্তা আসছে নাকি সেটা দেখার জন্য। মোটামুটি ধরুন 9 থেকে 13 কিলোমিটার ডিস্টেন্সে একটা টাওয়ার। তখন তো এত দূষণ ছিল না বা এত বড় বড় বাড়ি ছিল না, ডট হিসেবে আপ টু চূড়ান্ত দুর্গ ছিল। এবার তেমনভাবে আমাদের গভর্নমেন্টের কাছে সেরকম কোনো ডেটা নেই যে কটা টাওয়ার ছিল, ঠিক কোথায় কোথায় ছিল। কিছু 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 টাওয়ারের বিচ্ছিন্নভাবে এখন আমরা খোঁজ পাই। এই জিনিসটা চলেছে যতদিন না টেলিগ্রাফ এসছে। যেই টেলিগ্রাফ এসে গেল তখন থেকে এটা উঠে গেল। জিটিএস টাওয়ার যেটা শিবচরের কাছে আমরা দেখি, সেটার ফাংশন কিছু শুধুমাত্র ওই ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভের জন্যই? হ্যাঁ, জিটিএস টাওয়ার অনেকটা নতুন কনসেপ্ট, মানে সেটা হচ্ছে আমাদের আদর্শ প্রযুক্তিবিদ্যার একটা, মানে আধুনিক প্রযুক্তিবিদ্যার একটা আদর্শ উদাহরণ বলা যায় জিটিএস টাওয়ার। এটা আপনার পাইকপাড়ার কাছে দেখি, সেটা হ্যাঁ, কলকাতার যে বরফ কল আমরা শুনি, হ্যাঁ, এই বরফ কল যে মানে ঘটনাটা, এই বরফ কল ঘটনাটার সাথে অনেকগুলো ঘটনা জুড়ে থাকছে, মানে একটা চেনের মতন। তো প্রথম বরফ কল দিয়ে বলতে হয় যে জায়গাটা আগে বরফ, মানে যে জায়গাটা স্পেসটাতে বরফ কল ছিল, সেখানে ঘুরে ঘুরে অনেক কিছু হয়েছে। প্রথমে বলি বরফের ব্যাপারটা। বরফ কেন আমাদের দেশে ইম্পর্টেন্ট ছিল? আমরা যারা ইন্ডিয়ান্স ছিলাম, আমাদের ইন্ডিয়ান্সদের তো বরফটা নিয়ে মাথা নেই, কারণ আমরা জানি আমাদের এখানে গরমটাই বেশি থাকে, সেরকমভাবে আমাদের শরীরটা হ্যাবিচুয়েটেড। কিন্তু যখনই ইউরোপিয়ানরা এখানে আসতে শুরু করলো, স্পেশালি ইংরেজরা যখন আসতে শুরু করলো, তারা তো জীবনে এত গরম দেখেনি। যদিও আজকের ডেটে আমরা যত গরম দেখি, সেই গরম তখন পড়তো না, কারণ গাছপালা অনেক বেশি ছিল। কিন্তু তাও বলতে হবে গরমটা তাদের জন্য অনেক বেশি কষ্ট ছিল, কারণ তারা বরফের দেশ থেকে এসেছে, শীতের দেশ থেকে। তখন তারা চেষ্টা করতো যে বরফ ম্যানেজ করার, কিন্তু বরফের তেমন কোনো ভালো সোর্স ছিল না আশেপাশে। একটা বরফ আসতো চিংচুড়া থেকে, যাকে আমরা বলি চুচুড়া। এই চুচুড়া থেকে যে বরফটা আসতো, সেটা কোয়ালিটি অত ভালো ছিল না, কিন্তু সেই বরফ দিয়েই মোটামুটি এরা কাজ চালাতো। হ্যাঁ, বিদেশ থেকে তখন জাহাজ আসা শুরু হয়, চুচুড়া থেকে আসতো সেই বরফ। এবার বরফ আনার যে মানে বলতে পারেন পুরো সিস্টেমটাকে বদলে দিল হচ্ছে ফ্রেডরিক টুডার। উনি বস্টন থেকে জাহাজে করে বরফ নিয়ে এলেন, এবং বরফ নিয়ে কাঠের গুঁড়ো দিয়ে এবং অনেক ভালো কোয়ালিটি বরফ, সেই বরফ কলকাতা সাপ্লাই করতে লাগলেন। এবং সেই বরফ বানানোর জন্যে সেই বরফ রাখার জন্যে আমরা বলতে ইংরেজরা তৈরি করলো বরফ ঘর। এই যে বরফ ঘর জায়গাটা আজকে যেখানে ব্যাংশাল কোর্ট, ওই আশেপাশেই ওই জায়গাটার ওই মানে মধ্যেই আপনার ছিল বরফ ঘর। বাছার স্পেসিফিক রিজন হলো সামনে আপনার নদীর ঘাট আছে, ওই জাহাজ ওখানে ভিড়বে, যত তাড়াতাড়ি সম্ভব বরফটাকে নিয়ে আসা যায় না গলিয়ে। এবার এখানে এনে কাঠের গুঁড়ো দিয়ে ওটাকে কম্বল দিয়ে চাপা দিয়ে ওটাকে প্রসেস করে রাখা। একটা জিনিস বলে দিই যে পার্সিদের মধ্যে আপনি কোনো পরিমাণ দেখবেন না, পার্সি মানে রিচ, এটা ধরেই। এবং পার্সি যে কমিউনিটি, এরা অতটা বাঙালিদের সাথে মিক্স হয় না। মানে আমি তো যখন প্রথম কাজ শুরু করেছিলাম বিদেশিদের নিয়ে, প্রথম আমি কাজ চাইনিজদের নিয়ে স্টার্ট করেছিলাম।
তো চাইনিজদের থেকে আমি যতটা সাপোর্ট বা আতিথেয়তা পেয়েছি আমি অন্য কোনো কমিউনিটির লোকজন থেকে এটা পাইনি। পার্সিদের মেনলি যেটা বলতে আপনারা বিভিন্ন ফেসবুকেও বা ইনস্টাগ্রাম ইউটিউবে যেটা দেখেন যে পার্সি বলতে আপনার এই পার্সিদের একটা সরাইখানা রয়েছে যেটা বউ ব্যারাকসের ঠিক উল্টো দিকটা, পার্সি সরাইখানা এবং পার্সি মন্দির, যে পার্সিদের অগ্নি মন্দির। সেই পার্সি অগ্নি মন্দিরে কিন্তু নন পার্সিরা একদমই এলাউড না। আপনারা যদি দেখতে যান পার্সি অগ্নি মন্দির মেটক্যাপ স্ট্রিটে, সেখানে কিন্তু শুধু নিচতলায় হলঘরটাতে একটু আপনারা ঘোরাঘুরি করতে পারেন এবং এমনও হতে পারে যে কোনো পার্সি যদি ওখানে থাকে সে খুব খারাপ বিহেভিয়ার করে আপনাকে তাড়াবে, ভীষণ রিজার্ভ ওরা নিজেদের কমিউনিটির মধ্যে। কিন্তু তাও বলতে গেলে ওদের কমিউনিটির মধ্যেও কিন্তু এখন অনেকটা ভাঙন ধরেছে, কারণ প্রচুর ক্রিশ্চিয়ান বলুন বা বাঙালি বলুন তাদের মধ্যে কিন্তু পার্সিয়ানদের সাথে বিয়ে হচ্ছে। তার সব থেকে বড় উদাহরণ কোথায় দেখবেন আপনারা, কিড স্ট্রিটে এমএলএ হসপিটালের উল্টো দিকে একটা দোকান আছে, খাবারের দোকান, মাঞ্চেজি, পার্সিয়ান আর ইন্ডিয়ান ফুড। মাঞ্চেজি যে চালায় তার নাম হচ্ছে সুপ্রিয়া মাঞ্চেজি, উনি একজন বাঙালি ভদ্রমহিলা, ওনার হাজব্যান্ড কিন্তু পার্সিয়ান। তো বাতরানি মাছি লিস্টে হবে, হ্যাঁ ওটা পাতুরি। তবে আমার খেয়ে যেটা মনে হয়েছে যে কেউ যদি মনে করে যে পার্সিয়ান ডিশ খুব ভালো খেতে, পার্সিয়ান ডিশটাকে আপনি এটা পার্সিয়ান ডিশ খাচ্ছেন এটা মনে করেই খান। সেরকম আলাদা যে আহামরি বাঙালি খাবারের থেকে বা মুঘলাই খাবারের থেকে যে আহামরি কিছু ভালো খেতে তা নয়। আপনি একটা পার্সিয়ান ডিশ খাচ্ছেন সেটা মনে করেই খান, এমন ভাববেন না আমি একটা দারুণ খাবার খাচ্ছি, এরকম মনে করেই খান। এবার যেটা বলছিলাম যে পার্সিয়ান যে সরাইখানাটা ছিল খুব ইম্পর্টেন্ট, যে আপনার যে পার্সিয়ান কমিউনিটির লোকজন এখানে আসবে তারা যাতে ভালো মতো থাকা খাওয়াটা পেতে পারে, সেই জন্য কলকাতার একটা প্রাইম লোকেশানে, এটা ঠিক যেটা বললাম বউ ব্যারাকস, সেন্ট্রাল মেট্রো স্টেশনের কাছাকাছি এই জায়গাটা। তো বউ ব্যারাকসের ঠিক পাশে, যেদিক দিয়ে বউ ব্যারাকস এদিক রাস্তা দিয়ে গেলে ডান হাতে বউ ব্যারাকস, বা হাতে আপনার পার্সিয়ান মন্দিরটা, এই পার্সিয়ান মন্দির বলছি, পার্সিয়ান সরাইখানাটা এখানে। এবং কিছুদিন ধরে এখানে একটা রেস্টুরেন্ট চলছে যেটা ওদের নিজস্ব ক্যান্টিন ছিল, সেটা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে। তো তারা সেখানে গিয়ে পার্সিয়ান ফুড খেতে পারে, কলকাতায় সেটা যেভাবে বলবে। আমার পার্সিয়ান খাবার খেয়েছি, যে কটা ডিশ আমি খেয়েছি তার মধ্যে একমাত্র যে ওদের কাস্টার্ডটা আছে লাগান্নু কাস্টার্ড, সেই জিনিসটাই আমার সব থেকে পছন্দ হয়েছে। ওরা একটা সলিড কাস্টার্ড, তার মধ্যে চিনি পুড়িয়ে দেয়, ব্রাউন চিনি ক্যারামেল ওটা করে দেয়। তো লাগান্নু কাস্টার্ডটা কেন বলে, লাগান্নু হচ্ছে ওরা বিয়ের সময় কাস্টার্ডটা বানায়, ওর যে লাগান, যে হিন্দিতে যে আমরা লাগান বলি, লাগান, সেই লাগানে ওদের লাগান্নু কাস্টার্ড, বিয়ের সময় তৈরি কাস্টার্ড। পার্সিয়ানরা কিন্তু পার্সিয়া থেকে প্রথমে আপনার গুজরাটের দিকে আসে, গুজরাটের দিক থেকে মুম্বাই থেকে পরবর্তীকালে তারা ছড়িয়ে পড়ে ওয়েস্ট বেঙ্গলে। এবার কলকাতা যদি আমরা বলি যে পার্সিয়ানদের চিহ্ন বলতে কলকাতায় যে দুটো জিনিস লোকেরা খুব ভালো জানে, একটা হচ্ছে যেটা আমি বললাম পার্সিয়ান সরাইখানা এবং পার্সিয়ান মন্দির, অগ্নি মন্দির। এটা একই পাড়াতে এক রাস্তার প্যারালাল রাস্তা, একটা রাস্তায় সরাইখানা, একটা রাস্তায় মন্দিরভাবে অবস্থিত আছে। কিন্তু আরেকটা জিনিস যেটা জানে যে বেলেঘাটা টাওয়ার অফ সাইলেন্স, পার্সিদের যে সমাধির প্রসেসটা এটা বাকিদের থেকে খুব আলাদা। এটা কিছু উপজাতিদের আগুনকে পবিত্র মানে এরা, কারণ এদের অগ্নি মন্দিরে সবসময় আগুন জ্বলে, ওই আগুন নিভবে না কোনোদিন। তো সেই ওর জন্য তারা আগুনে শরীর পোড়ায় না, মাটিতে দেয় না, কারণ মাটিতে সেটা তারা ভাবে মাটিকে আমরা নোংরা করবো না। তা এদের কনসেপ্টটা কি হলো যে আমরা কোনো কিছু নোংরা করবো না, কিন্তু মৃত্যুর পরও আমার শরীর যেন কারোর উপকারে লাগে, সেই জন্যে আমরা মৃতদেহটাকে উঁচু একটা জায়গায় নিয়ে গিয়ে রাখবো, সাধারণ মানুষের অ্যাক্সেসের বাইরে। সেখানে চিল, কাক বা অন্যান্য মাংসভোগ প্রাণী, হ্যাঁ, তারা আসবে, এসে টুকরো টুকরো করে বডিটাকে নিয়ে যাবে। আমার মৃতদেহটাও যেন কারোর খাওয়ানোর কাজে লাগে, কারোর পেটটা ভরবে। তো বেলেঘাটা টাওয়ার অফ সাইলেন্সে একটা সময় খুবই পার্সিরা যখন কলকাতায় ছিল অনেক, তারা ইউজ করতো
বর্তমানে পার্সিদের মধ্যে সফিস্টিকেশন এই তাদের ধর্ম নিয়ে চলে আসায় তা অনেকেই এখন এই টাওয়ার অফ সাইলেন্সটা ব্যবহার করতে চায় না, তারা হয় পুড়িয়ে দেয় বা কবর দেয়। এবং পার্সিয়ানদের মধ্যে যেটা বললাম, অনেক ক্রিশ্চিয়ান বা অনেক হিন্দুদের সাথে বিয়ে হওয়া শুরু হয়েছে। হ্যাঁ, এটা লিবারেল ব্যাপারটা চলে এসছে তার জন্য। এবার এই তিনটে জিনিস যে বললাম, মানে কলকাতায় পার্সিয়ানদের চিহ্ন, এক হচ্ছে বেলেঘাটা টাওয়ার অফ সাইলেন্স, আর বউবাজার অঞ্চলে পার্সি মন্দির এবং পার্সি সরাইখানা। এটা ছাড়াও আরেকটা জিনিস রয়েছে যেটা অনেকেই জানেন না, সেটা হচ্ছে পার্সিয়ান রাভানগা। তো রাভানগা জিনিসটা কি? কিছুই না, টাওয়ার অফ সাইলেন্সে যাওয়ার জন্য বডিটাকে যেখানে রেডি করা হবে সেই বাড়িটার নাম হচ্ছে রাভানগা। তো বর্তমানে রাভানগাতে আপনার কিছু ডাক্তার বসে, ছোট একটা ডিসপেন্সারি চলে। এই রাভানগাটা রয়েছে চাঁদনি চক অঞ্চলে। তো এটা মানে আমি বলতে পারেন যে ঘুরতে ঘুরতে হঠাৎ করেই খুঁজে পাওয়া, এই কলকাতা রাস্তায় ঘুরতে ঘুরতে হঠাৎ করেই খুঁজে পাওয়া রাভানগা। এটা একদমই অনপড়া তথ্য। হ্যাঁ, এটা মানে এই জায়গাটা অতটা জায়গাটা ফোকাস নেই, যেহেতু এখানে কিছু তেমন নেই। এখন আর কিছুই হয় না রাভানগাতে, খালি কিছু লোকজন হয়তো থাকে এবং কিছু একটা ডিসপেন্সারি চলে আমি দেখেছি এখানে মোটামুটি। তবে পার্সিয়ানদের মধ্যে যেটা বললাম, এরা অত্যাধিক রিজার্ভ হওয়াতে মানে সেরকমভাবে নিজেদের কালচার সম্বন্ধে পুরো খুলে বলবে সেই রকম জিনিসটাই পার্সিয়ানদের মধ্যে নেই। এই একই জিনিস নেই আপনার ইহুদিদের মধ্যে। ইহুদিরাও নিজেদের খুলতে চায় না। আমরা ইহুদিদের যে সিনেমাগুলো দেখি, যেটা ব্রাহ্মণ রোডে রয়েছে, বলক স্ট্রিটে রয়েছে, ব্রাহ্মণ রোডে দুটো এবং বলক স্ট্রিটে একটা। তো সেখানে আপনারা যেতে পারেন, যাবেন, গিয়ে দেখবেন যে মুসলিমরা সেই ইহুদি যে আপনার সিনেমাগুলো সেগুলো দেখভাল করছে, কেয়ারটেকার মুসলিম, সিকিউরিটি মুসলিম। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, সারা বিশ্বে মুসলিমদের সাথে ইহুদিদের মারামারি কাটাকাটি, কিন্তু ইন্ডিয়াতে এসে যত ইহুদিদের প্রার্থনা স্থল সেগুলো মুসলিমরাই দেখভাল করছে। এটা হচ্ছে যে এটা আমাদের ভারতীয় সহিষ্ণুতার একটা উদাহরণ, যে সস্তায় লেবার, সেখান থেকে তারা আরেক অঞ্চলগুলো মুসলিম ডমিনেটেড, সেইখান থেকে এটা একটা জিনিস। তবে মানে আপনারা এবারে একটা জিনিস বলে দিই, আপনারা যদি কোনোদিন সিনেমাও ঘুরতে যেতে চান তাহলে দুটো জিনিস খেয়াল রাখবেন। একটা হচ্ছে শুক্রবার যাবেন না, শুক্রবার এদের নিজস্ব ইভেন্টস থাকে। আর সেকেন্ড কথা হচ্ছে আপনারা নিজেদের ভোটার কার্ড হোক বা আধার কার্ড হোক সেটা ক্যারি করবেন, কারণ বিদেশি হলে অনেক সময় অনেক সমস্যা করতে চায় ঢোকা নিয়ে। আর যদি অনেক সময় চাটা খাওয়ার জন্য টাকা চায়, 20-50 টাকা দিয়ে দেবেন, সিকিউরিটি বা কেয়ারটেকাররা চেয়ে থাকে, সেটা করে দেবেন। পরস্পরের ছবিটা আমরা যেটা দেখি, তুলসী চক্রবর্তী একটা কোনো একটা স্থাপত্যের সামনে এসে বসলেন, সেটা খুব সুন্দর দিক স্থাপত্য। হ্যাঁ, এই যেটা আমি বলছিলাম যে প্রথমে এই যে বিভিন্ন জাতি, বিভিন্ন বিদেশি জাতি এখানে এসছে এবং থেকেছে, তো তাদের মধ্যে কারোর যেমন পার্সিদের বললাম, পার্সিরা তো কিছু অংশে পুরোপুরি ছেড়ে যায়নি, পার্সিরা আছে তাদের মন্দির নিয়ে বা তাদের নিজস্ব কালচার নিয়ে আছে। যারা নেই তাদের মধ্যে একটা হলো গ্রিক। গ্রিক বলতে যেটা আমরা আলেকজান্ডার দ্য গ্রেট সেই গ্রিকই বলছি। এবার সবসময় মানে গ্রিকরা যারা, তারা শুধু যুদ্ধ করতে জানে না, গ্রিকরা কিন্তু ব্যবসা করতে জানে। এবং তারা বহু গ্রিক ভদ্রলোকই ছিলেন একটা সময় ভারতে, যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে কাজও করেছে সরকারি কর্মচারী হিসেবে। এবার গ্রিকদের এখন আর কোনো অস্তিত্ব নেই এখানে বাংলায়, বরং তাদের 3টে স্থাপত্য রয়ে গিয়েছে। প্রথম স্থাপত্যটা আপনারা হয়তো সকলেই জানেন, কালীঘাট গির্জায়, কালীঘাট চার্চে যখন আমরা ঢুকি, সেই ঢোকার সময় রাস্তার ঠিক উল্টো দিকে, যেখানে এখন নতুন আপনার স্কাই ওয়াক করেছে, স্কাই ওয়াকের ঠিক উল্টো দিকে একটা হলুদ রঙের চার্চ দেখা যায়। ওটা হচ্ছে গ্রিক চার্চ, এবং ওটা উল্লেখযোগ্য কেন, এশিয়ার একমাত্র গ্রিক চার্চ ওটা, আর এশিয়াতে কোনো গ্রিক চার্চ নেই। ওই একটা চিহ্ন গ্রিকদের। দ্বিতীয় চিহ্ন হচ্ছে ফুলবাগানে, শিয়ালদার কাছাকাছি ফুলবাগান বলে একটি জায়গা রয়েছে, বর্তমানে একটি মেট্রো স্টেশনও আছে। মেট্রো স্টেশনের ঠিক গায়ে একটা কবরখানা আছে, সেই কবরখানা হচ্ছে গ্রিক সেমেট্রি। ওইখানে আপনার কিছু স্থাপত্য রয়েছে, এখন ঢোকা নিয়ে একটু সমস্যা করে। আমি যখন ঢুকেছি তখন, অনেক আগের কথা বলছি, তখন অতটা সমস্যা করতো না, এখন ওখানে ঢোকা নিয়ে একটু সমস্যা করে যে স্থানীয় কেয়ারটেকার রয়েছে। এবার আরেকটি যেটা রয়েছে, সেটা বেশ কিছুদিন ধরে আপনার ফোকাসে ছিল না,
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি হওয়াতে এবং অনেক ভিডিও হওয়াতে, রিলস হওয়াতে জায়গাটা এখন এসছে, সেটা হচ্ছে পানিওটি ফাউন্টেন। পানিওটি ফাউন্টেনটা কী ছিল? এক গ্রিক ভদ্রলোক মিস্টার পানিওটি, তার নামে তৈরি হওয়া ফাউন্টেন। এইটাতে কী ছিল? ফাউন্টেন বলতে কিছুই না, জলসত্র একটা সুন্দর বাঁকড়া মার্বেলের পাথরের দিয়ে ঢালাই মানে ঢাকা দেওয়া একটা সুন্দর জলসত্র। এইটা খুব পছন্দ ছিল আমাদের সত্যজিৎ রায়। তো উনি চেষ্টা করতেন ওনার যে পছন্দের জিনিস জায়গাগুলো সেগুলো কোনো না কোনো সিনেমার মাধ্যমে ওনার ছবিতে ডকুমেন্টেড করার। তো পরশপথ সিনেমাতে আমরা যেটা যারা আপনারা দেখেছেন দেখবেন যে মূল যে নায়ক তুলসীবাবু, তো উনি অফিস থেকে ফেরার পথে বৃষ্টি হওয়াতে একটা পাথরের ছাউনিতে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়ছেন। ঠিক ওটাই হচ্ছে পরশপথ, পরে মানে ওটাই হচ্ছে পানিওটি ফাউন্টেন। ওই পানিওটি ফাউন্টেনটা হলো এটি জলসত্র, যেটা পানীয়টি মানে স্মৃতিতে তৈরি করা। তো এই তিনটে চিহ্নই রয়েছে ওখানে। এবং বর্তমানে ওটার অবস্থা বলি, বর্তমানে 1-2 বছর আগে পর্যন্ত ওইখানটা এতটা জঙ্গল ছিল যে কেউ আর যেত না, ওখানে লোকজন নোংরা ফেলত। এবং কিছুদিন যাবৎ ওই INTSCH বলে একটি অর্গানাইজেশন, তারা নাকি নতুন কাজ করছে যে এটাকে নাকি রেস্টোরেশন করবে। আমাকে ওখান থেকে ফোনও করেছিল এই ব্যাপারে কিছু হেল্পের জন্যে। তো যে জায়গাটা জলসত্রটা এখন আর নেই, জল আর পড়ে না ওই অঞ্চলটা, ইঁদুর রয়েছে প্রচুর, জল আর পড়ে না, সাপ আর ইঁদুরের সময় ওই জায়গাটা। তা আপনারা যদি কোনোদিন রাজভবনের দিকে যান, এসপ্ল্যানেড মেট্রো থেকে নেমে সোজা যদি রাজভবনের দিকে আসেন, দেখবেন এসপ্ল্যানেড ম্যানশন বলে একটি বাড়ি রয়েছে। এসপ্ল্যানেড ম্যানশন বাড়ির ঠিক উল্টো দিকে দেখবেন এই একটি জলসত্র রয়েছে। জলসত্র বললে আপনি বুঝতে পারবেন না, দেখবেন একটা হলদে হয়ে যাওয়া একটা মার্বেলের স্থাপত্য রয়েছে। এটাই হচ্ছে, এই তিনটে হচ্ছে কলকাতায় গ্রিকদের চিহ্ন। কলকাতার ভুতুরে বাড়ি বলতে দেখুন, আমরা যেটা মেইনলি কলকাতা যেহেতু মানে ব্রিটিশরা অনেক বাড়িঘর তৈরি করেছিল এবং রেড ব্রিক আর্কিটেকচার ক্রিয়েট করে এবং বিভিন্ন আপনার প্রশাসনিক কাজে প্রচুর বাড়ি তৈরি করতে হয়েছে। তার মধ্যে বেশিরভাগ বাড়িগুলো মানে আমরা যদি কলকাতার ভুতুরে স্পট মেনশন করি, তাতে বেশিরভাগ বাড়িগুলো ইংরেজদের তৈরি, পুরনো বাড়ি। এর মধ্যে এই যে আমরা ফেসবুকে বা অন্য সোশ্যাল মিডিয়াতে যা দেখি, তার মধ্যে কিছু বাড়ি রয়েছে যেগুলো ওভার হাইট, যেখানে সত্যিকারের ভূতের কিছু নেই, ওই মুখে মুখে প্রচলন হয়ে গেছে ভূত আছে। তার মধ্যে একটি বাড়ির কথা আমি বলতে চাই, সেই বাড়িটি হচ্ছে কুমোরটুলি অঞ্চলে পুতুল বাড়ি। এই বাড়িটিকে বলা অনেক রকম গল্প আছে ওখানে, অনেক মেয়েদের মারা হয়েছে, পুঁতে রাখা হয়েছে। বাট ওই বাড়িতে এখন বর্তমানে লোক থাকে, তারা বলে দিচ্ছে এখানে ভূত সমস্ত ফালতু কথা, লোকজন গেলে তারা করে। এটা ছাড়াও যেখানে মনে হয় আপনার বিখ্যাত ভূতের জায়গা বলা যায়, তার মধ্যে ন্যাশনাল লাইব্রেরিতে যে পুরনো বিল্ডিং, যেখানে আগে আপনার বড়রাট থাকতেন, সেই বিল্ডিংটা, ওইটাকে ভুতুরে বলা হয়। ন্যাশনাল লাইব্রেরি কম্পাউন্ডে নানা রকম ভুতুরে ঘটনা দেখা গেছে, যারা কি আপনার গার্ড থাকে না, নাইট গার্ডস, তারা দেখেছে। তারপর আপনার গাস্টিন প্লেসের যে ঘটনাটা, গাস্টিন প্লেসের ঘটনাটা তো স্বয়ং বীরেন্দ্রকিশোর বন্দ্য দেখেছে, উনি নিজে দেখেছেন এরকম যে ভুতুরে ঘটনা। আগে আকাশবাণীর যে অফিসটা, সেটা ছিল গাস্টিন প্লেসে। এই গাস্টিন প্লেসে এখন ওই অফিসটার জায়গাটা সরকারি বিল্ডিং হয়েছে, সেখানে মানে কি সরকারি আর কিছু অফিস আছে আর কিছু বেসরকারি অফিস আছে। তো যে মানে কেন গাস্টিন প্লেসটা মেন ভুতুর হয়ে উঠেছিল, সেন্ট জনস চার্চ যেখানটা আজকে আমরা দেখি, জায়গাটা আদৌ ছিল একটা কবরখানা। ওই কবরখানার মধ্যে ওই চার্চটা বানানো। বর্তমানে সৌন্দর্যায়নের জন্য কবরগুলো বেশিরভাগই তুলে দেওয়া হয়েছে কিছু স্পেসিফিক কবর রেখে। তো হ্যাঁ, এখানে একটা ঘটনা রয়েছে যে ওখানে সেন্ট জন চার্চের আপনার বারান্দায় লেডি ক্যানিংয়ের যে সমাধিটা, অরিজিনাল সমাধিটা, সেটাকে তুলে আনা হয়েছে, কারণ ওটা অনেক দামি পাথরের তৈরি ছিল, সেটা নষ্ট হচ্ছিল। তারই রেপ্লিকা ব্যারাকপুরের লাটবাগান, যেখানে অরিজিনাল সমাধি দেওয়া হচ্ছিল, ওনার মানে শরীরটা যেখানে রয়েছে তার উপরে আরেকটা রেপ্লিকা বানানো হয়েছে। আমি গেছি, তবে ব্যারাকপুরের লাটবাগানে অ্যাক্সেস লিমিটেড, খুব ভালো সোর্স না থাকলে বা আপনার মিলিটারিতে কোনো চেনা না থাকলে ঢোকা খুব মুশকিল। আমি ঢুকেছিলাম, আমার বন্ধু চলছে। তো
এটা এখানে আপনার ওই জায়গাটা বলতে গেলে আপনার হন্টেড। প্রচুর লোকজন প্রচুর কিছু দেখেছে, যে স্বয়ং বীরেন্দ্র কিশোর বর্ধন দেখেছেন, এবং ওই আকাশবাণীতে যারা কাজ করতেন নাইট ডিউটিতে প্রচুর মানুষ এরকম দেখেছে, সেরকম ডকুমেন্টেড তারা রেখে গেছে। তারপর বলা যায় আপনার খিদিরপুর পোর্ট, কলকাতা পোর্ট অঞ্চলটাতে নানা রকম আপনার ভুতুরে অ্যাক্টিভিটি দেখা যায়, সেটা এই জায়গাগুলো এইটাও ডকুমেন্টেড রয়েছে। তারপর আপনার ধরুন স্টেটসম্যানস হাউস, যেখানে স্প্রাইডের মোড়ে, সেখানে সাহেবের ভূত দেখা গেছে। তারপর আপনার বিভিন্ন কলকাতার যে পুরোনো ঘাটগুলো রয়েছে, চাঁদপাল ঘাটের ওদিকে বা মল্লিক ঘাট, ওই অঞ্চলেও অনেকে জলে ডুবে মারা গেছে, তাদের কিছু দেখা গেছে যে হাত বার করে জলের থেকে হাত নাড়ছে, এগুলো সবই দেখা। তবে কিছু কিছু জায়গায় যেগুলো ধরুন আপনার ডকুমেন্টেড নেই, মানে এগুলোকে ভুতুরে জায়গা বলা যায়, যে হেস্টিংস হাউস যেটা আলিপুরে, এটা ভুতুরে। এবং আমরা যেখানে এবং কাছাকাছি আপনার ক্লাইভ হাউস, এগুলোকে বলা যায় ভুতুরে। তবে কিছু কিছু যেটা বলছিলাম, কিছু কিছু জায়গায় যেগুলো আমার নিজের অনেকটা অভিজ্ঞতা হয়েছে কিছু কিছু জায়গায় গিয়ে, সেগুলো ভুতুরে। সেখানে এটা বলতে মানে এটা মানুষ মানে আমার মনে হচ্ছে এখানে কিছু আছে, সেখানে কিছু নাও থাকতে পারে, কিন্তু জায়গাগুলো নেগেটিভ এনার্জি আমি বুঝতে পারছি যে এখানে নেগেটিভ এনার্জি আছে। এবার যে মানবে মানবে না তার ব্যাপার। যেমন ধরুন ক্রিশ্চিয়ানদের একটা মরা পোড়ানোর চুল্লি রয়েছে। এবার শুনলে অবাক লাগে যে ক্রিশ্চিয়ানদের আবার মরা পোড়ানোর গল্প কি। লোয়ার সার্কুলার যে সিমেন্ট্রি রয়েছে মল্লিক বাজারে, তার ঠিক পেছনে ক্রিমেটোরিয়াম রোড বলে একটা রাস্তা রয়েছে। সেখানে গেলে একটা চুল্লি দেখা যায়, জায়গাটা দেখতে ফট করে দেখলে মনে হয় যে এটা একটা কোনো চার্চ টাইপের একটা ছোট বা গথিক স্ট্রাকচারে বানানো একটা একতলা বাড়ি, আর একটা লম্বা চুল্লি সেই বাড়িতে লাগানো। তো ওইখানে লাস্ট আগুন লেগেছিল 1980 সালে। তারপর তো মানে ওই জায়গাটা কি ছিল, ওই জায়গাটা ছিল বেসিক্যালি মরা পোড়ানোর চুল্লি। এবার ক্রিশ্চিয়ানদের কেন মরা পোড়ানোর চুল্লি লাগবে? দুটো কারণে। একটা হচ্ছে কারোর যদি কোনো ইনফেকশাস ডিজিজ হয়, তখন প্লেগের উৎপাতে প্লেগের রুগী মরাকে কেউ পোড়াতে যায়, মানে কবর দিতে যায় না, সে যদি ইনফেক্টেড হয়ে যায় তাকে পোড়ানোর জন্য। এবং আরেকটা হচ্ছে যে ধরুন আমার দাদু এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে চাকরি করে, এবার সে যুদ্ধে মারা গেল বা অসুখে মারা গেল। এবার আমি চাইছি যে না, আমার দাদুকে আমি ইংল্যান্ডে নিয়ে গিয়েই কবর দেবো। এবার তখন ইংল্যান্ডে যেতে 3 মাস সময় লাগে। কীভাবে নিয়ে যাবে বডিটা ছাই করে একটা পাত্রে করে সেই ছাইটা নিয়ে গিয়ে কবর দেবে। সেই জন্যে এবার এইটা ব্যাপকভাবে ব্যবহার করেছিল পরবর্তীকালে ব্রাহ্মণরা। কারণ ব্রাহ্মণদের রাস্তায় এরকম ওপেনলি গঙ্গার ধারে শরীর পোড়ানো বাড়ানো, তার জন্য ব্রাহ্মণরা এই গ্যাস চুল্লিটাকে খুব ব্যবহার করতো। যার জন্যেই মানে এই এজেসি বোস রোড যে রাস্তাটার নাম, আচার্য জগদীশ চন্দ্র বসু ব্রাহ্মণ ছিলেন, ওনাকে ওখানেই পোড়ানো হয়েছিল। সেই থেকে রাস্তার নামটা এজেসি বোস রোড। পরবর্তীকালে 1980 সালের পর এখানে কিন্তু কোনো আপনার আর পোড়ানো হয় না, খারাপ হয়ে গিয়েছিল। এটা বন্যা হয়েছিল একবার, বন্যা হওয়ার পর বন্ধ হয়ে গেছিল। এই জায়গাটা আমার নিজস্ব হন্টেড লেগেছে, আমার অভিজ্ঞতা। দেখুন এইটা অনেকে বলে, এটা খুব কন্ট্রোভার্সিয়াল একটা কোশ্চেন, যে অনেকে বলে যে আলিবর্দী খানের থেকে নামে এসছে, অনেকে আবার অন্য একজন মুসলিম ধর্মগুরুর নামে বলে। বাট এই মানে যেখান থেকে আসবে আলিপুর মানে আলিপুর নামটা এখনও রয়েছে ওনার। এবং আমাদের একটা টেন্ডেন্সি রয়েছে সব কিছুর সাথেই সিরাজ বা আলিবর্দী খানকে জড়িয়ে দেওয়া। এই প্রসঙ্গে বলি, আলিপুরের কথায় আপনার মনে পড়লো যে বউবাজারের বিবি গাঙ্গুলি স্ট্রিটে একটা অনাথ আশ্রম আছে, তার নাম হচ্ছে দ্য রিফিউজ। এই অনাথ আশ্রমে আমার এক বন্ধু আমাকে নিয়ে যায়, সে কয়েকটা জিনিস দেখায় যে এই জায়গাটা আগে, ও বলছে যে সিরাজের ঘোড়াশাল ছিল। জায়গাটা যে ঘোড়াশাল ছিল তার প্রমাণ রয়েছে, কিন্তু সিরাজের ঘোড়াশাল কী করে থাকবে? সিরাজ তো এখানে কলকাতায় ছিলই কয়েকদিন মাত্র। যখন 1756-এ এলো কলকাতা দখল করার জন্যে, তখন কয়েকদিন মাত্র ছিল, তার ঘোড়াশাল থাকা সম্ভব না। এবং এটা প্রচলিত হয়ে গেছে তার নামে একটা ঘোড়াশাল। এবং মজার কথা হচ্ছে এখানে একটা সমাধি রয়েছে, যে সমাধিটা চারদিক দিয়ে দেয়াল দিয়ে ঘেরা, এবং শুধুমাত্র তার ছাদের যে গম্বুজটা সেটা মেটালে, ওই গম্বুজটা দেখা যায়।
তো ও সেটা বিল্ডিংয়ের ভেতর দিয়ে ঢুকে গিয়ে দেখতে হয়। আমি অনেক কষ্টে ম্যানেজ করে গিয়ে দেখেছি। তো অরিজিনাল যে কী ইতিহাস সেটা পাওয়া যায় না, মানে কিছু ঘোড়াচাল ছিল দিয়ে দেওয়া সেরে যেতাম। হেরিটেজ নিয়ে পরবর্তী প্রজন্ম কতটা আগ্রহী বলে মনে হয়? দেখুন, আমি প্রথম দিকে যেটা দেখতাম যে আমি যখন কাজ শুরু করেছি বেসিক্যালি 2018 থেকে আমি সিরিয়াসলি কাজ করছি। তো সেই সময় থেকে দেখতাম যে আস্তে আস্তে মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে। মানে যারা কিছুই জানে না তারা জেনারেলি ভাবে যে হেরিটেজ মানে ওই হাওড়া ব্রিজ, ভিক্টোরিয়া মেমোরিয়াল, বাবুদের বাড়ি, ঝাড়বাতি, রসগোল্লা, এরকম কিছু করান্তিয়ান থাম বিল্ডিংয়ের, এই হচ্ছে হেরিটেজ। কিন্তু হেরিটেজের যে ট্যাঞ্জেবল নন ট্যাঞ্জেবল ভাগটা সেটা অনেকেই জানে না। মানে আর হেরিটেজের মধ্যে দুটো ভাগ রয়েছে। হেরিটেজ মানে সবসময় কিন্তু বড় কিছু না, ছোট একটা সামান্য কিছু কিন্তু হেরিটেজের হ্যাঁ, তিনি তো একটা চলমান হেরিটেজ নিয়ে চলেছে। যারা ধরুন কালেক্টার্স রয়েছে, যেমন কয়েন কালেক্টার্স বলুন, টিকিট কালেক্টার্স বলুন, বা বিভিন্ন আপনার আর্টিফ্যাক্টস বলুন। কলকাতায় এরকম অনেক কালেক্টার্স আছেন যারা এরকম প্রচুর জিনিস কালেক্ট করে চলেছেন। এবং এক ভদ্রলোক, উনি মিস্টার অপূর্ব কুমার পান্ডা, উনি তো নিজস্ব একটা মিউজিয়াম তৈরি করেছেন ওনার বাড়িতে, যে এখানে তার যে কালেকশন সেটা সাজানো আছে। আর যেটা এখন তাও বলতে গেলে যে ছেলেমেয়েরা ধীরে ধীরে সচেতন হচ্ছে প্রচুর। মানে আমি যখন শুরু করেছিলাম তখন কিছু বোধহয় 10 জন ব্লগারও, হেরিটেজ ব্লগারও ছিলেন না কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে। বর্তমানে এখন প্রচুর ছেলে মেয়ে কাজ করছে। তবে যেটা হয় আর কি, অত্যাধিক করলে কিছু বেনজলও ঢুকে পড়ে, প্রচুর ভুলভাল ইনফরমেশনও ফ্লো হচ্ছে। একটা ভুল ইনফরমেশন আমি আপনাকে দিই। চন্দননগরের স্ট্যান্ডে যে চার্চটা রয়েছে, সেই চার্চটার সম্বন্ধে রিসেন্টলি আমি সোশ্যাল মিডিয়া দেখি, ওখানে নাকি পুজো দিলে পুরনো চিঠি হারিয়ে গেলে ফিরে আসে। কি কারণ কি নাকি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন পোস্টম্যান বা পোস্টমাস্টার নাকি নদী দিয়ে যাচ্ছিল ওখানে, তার ব্যাগটা নাকি জলে পড়ে যায়, সে নাকি এসে চার্চে প্রার্থনা করে যে প্রভু আমার হারিয়ে গেছে এত চিঠি, ইম্পর্টেন্ট কী হবে। তখন নাকি একজন জেলে এসে তাকে ব্যাগটা ফেরত দিলেন। এই ঘটনাটা আমি রিসেন্টলি শুনছি। মানে এত বছর ধরে ছিলাম, হঠাৎ করে একটা ঘটনা হয়ে গেল এরকম। তো এরকমভাবে মানে যেটা বললাম যে ঘটনাটা আদৌ কোনো ডকুমেন্টারি প্রুফই নেই। মানে চার্চ কর্তৃপক্ষ জানেন না যে এরকম অদ্ভুত ঘটনা তার চার্চের নামে রয়েছে। প্রচুর প্রচুর, মানে এটা আপনি ঠেকাতে পারবেন না। যখনই কোনো জিনিস দিয়ে অত্যাধিক কাজ করা শুরু হবে, এখন যেটা হয় কি, লোকজন ভিউজ বানানোর জন্য ভাবে যে কিছু একটা এমন একটা ইনফরমেশন দিয়ে দেবো এর সঙ্গে যেসব হয়েছে, বাবা এটা তো জানতাম না, তার জন্যে তারা অনেক সময় ভুল ইনফরমেশনে দিয়ে দেয়। হেরিটেজ ওয়াকের যে আগের চেয়ে অনেকটা বেড়েছে, সেটা করে কতটা লাভ হচ্ছে বলে মনে হয়? দেখুন, হেরিটেজ ওয়াক কনসেপ্টটা মানুষ কিন্তু মানে যখন এখানে শুরু করেছিল বিভিন্ন প্রাইভেট কোম্পানিসরা, আমি নাম নিচ্ছি না, বাট বিভিন্ন প্রাইভেট যারা শুরু করেছিল, তারা শুরু করেছিল মূলত বিদেশিদের জন্য। যেটা বিদেশ থেকে যারা ঘুরতে আসতো কলকাতা, তাদের ঘোরানোর জন্য। এবার তাদের একটা বাইরের লোক যে কিছুই জানে না এই জায়গাটা সম্বন্ধে, হয়তো কিছু পড়াশোনা করে এসছে কিন্তু সে জীবনে প্রথম দেখছে, তার তো খুব ভালো লাগবে। তাকে তুমি যাই বুঝিয়ে দাও তার সেটাই ভালো লাগবে, তার কাছে পুরোপুরি নতুন। এবার বাঙালিদের মধ্যে হেরিটেজ ওয়াকের প্রবণতাটা বাড়লো একটা সিনেমার পর থেকে। সেখানে মুভিটার নাম আমার ঠিক মনে পড়ছে না, প্রসেনজিৎ ঋতুপর্ণা ছিল, একটা গান ছিল তুমিও হেঁটে দেখো কলকাতা, প্রাক্তন সিনেমা। এই মানে ইনফ্যাক্ট একটা সময় এমনও ছিল, আমি যখন বলতাম যে, যখন আমার লোক জিজ্ঞেস করতে যে তোমার এমনি প্যাশন কী, তাই বলতাম হেরিটেজ ব্লগার, আমি হেরিটেজ ওয়ার্কসও করাই। তা বলছি এইটা আবার কীরকম জিনিস? তাহলে ওই যে দেখেছেন প্রাক্তন, ওই যে প্রসেনজিৎ করতো ওইটা। তো ওইভাবে বোঝাতাম। ওইটার পর থেকে সাধারণ বাঙালি লোকেদের ক্রেজ হয় যে আমরাও হেঁটে কলকাতা ঘুরব। তখন বিভিন্ন ফেসবুক গ্রুপ থেকে এবং বিভিন্ন যারা ইতিহাস চর্চাকারীরা, তারা হেরিটেজ ওয়াক শুরু করে। এবার হেরিটেজ ওয়াক জিনিসটা বলতে গেলে কি, রাস্তায় ঘুরে ঘুরে যখন বলা হয় তখন মানুষ কিন্তু গল্পটাই খেয়াল রাখে। আমি যখন যে হেরিটেজ ওয়ার্কসগুলো করাই সেখানে আমি গল্পটা বলি, সেখানে কিন্তু বলি না ওই সালে এই হয়েছিল, কারণ মানুষ গল্পটাই মনে রাখবে, মানুষ কিন্তু সাল মনে রাখবে না, আর সাল বলে কোনো লাভ নেই। তো
এইটা একটা কি হয় মানে একটা জায়গায় গেল অনেকগুলো লোকজনের মধ্যে ঘুরছে, তো তারা জায়গাটা ঘোরাও হলো, একটু গল্প শোনাও হলো, এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। তবে সব রকম লোকই ফেস করি যারা আপনার তো দেখতে গেছে তারা শুধু ছবিটাই তুলছে নিজেদের, মানে জায়গাটা নিজেদের সেলফি তোলাটা জরুরি। কারণ তারা দিনের শেষে গিয়ে ফেসবুকে দেবে যে আমি হেরিটেজ ওয়াকে গেছিলাম, যে মানে আমি এই জায়গাটা প্রেজেন্ট ছিলাম। তারা কিন্তু কিছুই শুনলো না আমি কি বলছি, তারা মিছিমিছি পে করলো আমাকে। হেরিটেজ ওয়াকের স্থানীয় সচেতনতা তো খুব জরুরি। হেরিটেজ ওয়াকে স্থানীয় মানুষের সচেতনতা কি, স্থানীয় মানুষের কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি কিছু মানে যেটা বলছিলাম যে সব কোনো কিছু অত্যাধিক হয়ে গেলে বাড়াবাড়ি, কিছু কিছু জায়গায় হেরিটেজ ওয়ার্কসের চক্করে কিছু কিছু বাড়িতে গিয়ে এমন লোকজন উৎপাত করে, তারপরে যারা যায় তারা ঢুকতে চায় না। এটা একটা খুব বড় সমস্যা। মানে সেই বাড়িতে গিয়ে সে হয়তো গৃহকর্তা হয়তো ভদ্রতাবস্থা বললেন বাড়িতে বসো কথা বলো, সেই বাড়ির জিনিস নিয়ে টানাটানি করে, মানে এরকমও শুনেছি যে চুরি হয়ে গেছে। সে ভদ্রতাবস্থা বাড়িতে বসতে বলেছে, তার একটা আর্টিফ্যাক্ট চুরি হয়ে গেছে। এরকম করলে কে বলবে যে পরের জন্য তুমি পরের রূপে আসো, কে এত দায় নেবে? এটা খুব মানে তো হেরিটেজ মানে কোনো জিনিস অত্যাধিক হয়ে বলে মুশকিল। যারা হেরিটেজ ওয়াকে আসছে মানে তারা সবাই যে হেরিটেজ ভালোবেসে আসছে তা নয়, তারা জাস্ট একটা ওই টাইম পাসের জন্য অনেকে আসে, নতুন নতুন কিছু। আর একটা বড় মানে ওই যে ফেসবুকে দেবো আমি দেখাবো আমি হেরিটেজ ওয়াক করতে গেছিলাম, এইটা খুব জরুরি হয়ে পড়েছে এখন। হেরিটেজ সম্পর্কে আগ্রহটা ছোটদের মধ্যে কি কীভাবে আনা যায় কিছু? আমি শুরু করি, আমি যেটা করি যে কোনো সেমিনারে যদি যাই বা কোনো প্রেজেন্টেশনে যদি যাই, আমি শুরু করি এভাবে যে প্রত্যেকের বাড়িতে একটা পরিবারগত ইতিহাস আছে, দাদু ঠাকুমা আছে, তো তাদের গল্পগুলো তোমরা কী করে, আমার দাদু এই করতো, আমাদের পরিবারে এই হয়েছিল, তখন তোমরা কীভাবে মনে রাখো ঘটনাগুলো মনে রাখো। তোমরা ইতিহাসকে ইতিহাসের মতো দেখো না, ইতিহাসকে গল্পের মতো দেখো, তাহলে আর ইতিহাস মানে ইনফ্যাক্ট আমি নিজেও যখন ইতিহাস পড়তাম তখন আমার ভালো লাগতো না। আমাদের কোর্স মডিউলটা এমনভাবেই তৈরি করা যে সেটাকে একদম নিরসভাবে একটা ইতিহাসের মডিউল তৈরি করা, এবং সেখানে ছোটবেলা থেকে হেরিটেজের প্রতি আগ্রহ করলে ভুল হবে। ছোটবেলায় আমার মানে সেটা গল্পের প্রতি ছিল। বইপত্র খুবই পড়তাম, যা বই পেতাম তাই পড়তাম। কিন্তু এখানে একটা জিনিস রয়েছে কি, যখন আমি কলেজে ভর্তি হলাম তখন হচ্ছে আমি কলেজে ভর্তি হই 2004 সালে। তো আমি পড়তাম হেরম্বচন্দ্র মানে সাউথ সিটি ডে সেকশনটায়। তখন প্রথম আমার বলতে গেলেন যে বেরোনো শুরু হলো, কলকাতায় বেরোনো। কলেজের পর আমি হেঁটে 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 আপনার ভবানীপুর, কখনো বাস ধরে ডালহৌসি যে ঘুরে ঘুরে দেখতাম। তখন আমার সেরকম নলেজ ছিল না, বাড়িগুলো দেখতে ভালো লাগতো বা জিনিসগুলো জায়গাগুলো ঘুরে দেখতে ভালো লাগতো, কিন্তু সেই সময় ধরুন বইপত্র, ইন্টারনেট সেরকম অ্যাভেলেবেল নেই, তো বইপত্র তেমন খুব একটা মানে কাকে জিজ্ঞেস করে কী নেবো সেরকম কোনো সোর্সও নেই আমার কাছে যাকে জিজ্ঞেস করবো আমি। তো নিজে নিজেই ঘুরতাম। ওই কলেজে 3 বছর আমার খুব ঘোরা হয়েছে। তারপর আবার কিছুদিন এই চাকরি মানে তারপর পড়াশোনা আবার চাকরি এসবের মধ্যে থেকে আমি আবার আমি মানে আমার জন্ম এই কলকাতাতেই, জন্মাবধি আমি কলকাতার কুদঘাট অঞ্চলে, টালিগঞ্জে কুদঘাট অঞ্চলে বাসিন্দা। তো কুদঘাটে এখন আগে মেট্রো হয়েছে, জায়গাটা আগে একটা মফস্বল লুক ছিল, একটাই প্রান্তিক বাস ডিপো ছিল এখানটাতে, সেখানটাতেই বড় হয় এবং স্কুল আমার ওখানে লোকাল স্কুলেই পড়া। তো সেই জন্যে মানে কলেজ জয়েন করার পর বলতে গেলেন আমি শহরটা দেখা শুরু করলাম, এবং এই জিনিসটা নোটিশ করলাম যেটা রিসেন্টলি এখন খুব হাইপড হয়েছে, সাউথ কলকাতাতে ওয়াক আর্ট ডেকো যে বাড়িগুলো। মানে আগে যেটা এই প্রসঙ্গে এই কথাটা উঠে পড়ে যে আমরা পুরনো কলকাতা বলতে সাধারণ লোক সবাই নর্থ কলকাতা বোঝে। মানে কলকাতার কিন্তু 3টে ভাগ আছে। প্রথম ভাগ হচ্ছে মানে আপনার ব্ল্যাক টাউন কোনটা, নর্থ কলকাতা, যেখানটা মেনলি বাবু কালচার মানে বড় বড় বাঙালি ব্যবসায়ীদের বাড়ি, এই অঞ্চলটা মানে আপ টু এমজি রোড অবধি আপনার হচ্ছে পুরনো কলকাতা। এরপর থেকে আপনার শুরু হচ্ছে কিছুটা আপনার মানে শেষ হয়ে আসছে, ঠিক আপনার ডালহৌসি কাছাকাছি আসবে, সেইখানে ডালহৌসি কাছাকাছি এলো আপনার চাঁদনি চক অবধি আপনার বলা যায় ব্ল্যাক টাউন। তারপর থেকে পুরো আপনার শুরু হয়ে গেল হোয়াইট টাউন চললো আপ টু এসপ্ল্যানেড। ডালহৌসি এবং এসপ্ল্যানেড
পুরো হোয়াইট টাউন কেন এই জায়গাটা হচ্ছে শুধুমাত্র ব্রিটিশদের। এবার ইউরোপিয়ান তো অনেক এসেছিল, তার মধ্যে ব্রিটিশরা মেজর ছিল, বাকি ইউরোপিয়ানরা তো ছিল, তাদের থাকার যে জায়গাটা সেটা হচ্ছে হয়ে গেল গ্রে টাউন। গ্রে টাউন হচ্ছে এসপ্ল্যানেড থেকে শুরু করে এদিকে ভবানীপুর ওদিকে বালিগঞ্জ। এই তারপর কালীঘাটটা তো অনেক পরে এক্সটেনশন হয়েছে। আগে ভবানীপুর অবধি আপনার শহর বলা হতো। তারপর ধরুন এরপর যখন সেকেন্ড ফোর্ট উইলিয়াম তৈরি হয়েছে তখন যেখানটা গোবিন্দপুর, মানে আজকে যেখানে সেকেন্ড ফোর্ট উইলিয়াম যেটা আমরা দেখি, সেই ফোর্ট ওই গোবিন্দপুরে যারা ছিলেন তাদের বিভিন্ন জায়গায় ভবানীপুরের দিকে কাউকে ঠেলে দিয়েছে, কাউকে খিদিরপুরের দিকে ঠেলে দিয়েছে, এবং খিদিরপুরের দিকে ঠেলে দেওয়ার ফলেই আজকে যে খিদিরপুর ভূকৈলাস রাজবাড়ি, খিদিরপুর জায়গাটা ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু সেই জন্যই জয়নারায়ণ ঘোষাল ওনার বাড়ির লোকজনই এবং উনি জায়গাটাকে ডেভেলপ করেছিলেন। এই যে খিদিরপুরে কালীবাবুর বাজার, কালীবাবু বাজারও কিন্তু জয়নারায়ণ ঘোষালের ছেলে হচ্ছে কালী ঘোষাল, তো তারই নামে বাজার। এবং খিদিরপুর অঞ্চলেও, মানে খিদিরপুরটাকে আমরা শুধু পোর্ট হিসেবেই দেখি, কিন্তু খিদিরপুর অঞ্চলেও বেশ কয়েকটি প্রাচীন মন্দির রয়েছে যেগুলো মানে ভূকৈলাস ছাড়াও, যেমন খিদিরপুর আপনার ফ্যান্সি মার্কেটের সামনে একটি পঞ্চানন্দ মন্দির রয়েছে, ওটি বেশ পুরনো লৌকিক, হ্যাঁ লৌকিকের মধ্যে বলছি, এবং হ্যাঁ সেটা পরে বলছি। এবং আপনার একটি অরফানগঞ্জ মার্কেটের মধ্যে একটি আনন্দময়ী কালী মন্দির আছে, সেটা 1800 সালে। তো হ্যাঁ বোড়ালের দিকেও আপনার মন্দির রয়েছে শিব মন্দির, আর বোড়ালের দিকে রয়েছে ত্রিপুর সুন্দরী মন্দির। এবার যদি আপনার লৌকিক দেবদেবীর কথায় আসা যায়, যে লৌকিক দেবদেবী বলতে আমরা মোটামুটি যাদের দেখি, মানে কম বেশি কলকাতার মধ্যে যাদের দেখি তারা হচ্ছে আপনার শীতলা, মনসা এবং বাবা পঞ্চানন। এই তিনটে দেবতা দেবদেবীদের লৌকিক মন্দির সব থেকে বেশি কলকাতার মধ্যে। কলকাতার বাইরে সাউথ চব্বিশ পরগনার দিকে গেলে সেখানে দক্ষিণ রায়, বনবিবি, গাজীপীর এদের রয়েছে। আবার যদি ধবধবিতে একটি দক্ষিণ রায় নিজস্ব মন্দির রয়েছে, সেখানে মানে বারুইপুর লাইনে যে ধবধবি সেখানে। তবে বড় এখানে এখন বর্তমানে লৌকিক দেবদেবীর ব্যাপারটা কী হয়েছে, যে তারা না বিভিন্ন ঠাকুরের সাথে মিক্স হয়ে যাচ্ছে। যেমন সব থেকে বড় প্রমাণ হচ্ছে যদি দক্ষিণেশ্বর, উনি মানে দক্ষিণেশ্বর মধ্যে আমি কিন্তু আমাদের দক্ষিণে রানী রাসমণি দক্ষিণেশ্বরের কথা বলছি না। এই ধবধবির যে মন্দিরটির কথা আপনি বললেন, এই মন্দিরটা আদপে ছিল দক্ষিণের মন্দির। এখনও যদি মন্দিরে যান আপনি দেখবেন একটি সাদা মূর্তি রয়েছে, গোপ দিয়ে ধুতি পরে বসে রয়েছে, ধুতি পাঞ্জাবি পরে, এবং তার কোলে একটা রাইফেল দেওয়া, নিচে একটা বাঘ। এই হচ্ছে দক্ষিণেশ্বর, এই হচ্ছে মানে দক্ষিণেশ্বর, এই হচ্ছে দক্ষিণ রায়ের মূর্তি। দক্ষিণ রায় হচ্ছে বাঘেদের লৌকিক দেবতা, দক্ষিণ রায়কে পুজো দিয়ে মানুষ যেত। আবার বনবিবি হচ্ছে মুসলিম, দক্ষিণ রায় হচ্ছে হিন্দুদের। এবার বর্তমানে মন্দিরটাতে দক্ষিণ রায়কে মার্চ করে দেওয়া হয়েছে শিবের সাথে, পরে নতুন নাম করা হয়েছে দক্ষিণেশ্বর। মানে আমি যখন খুঁজতে যাই দক্ষিণ রায় মন্দির বলে আমার খুব হয়রানি হতে হয়েছিল। সবাই বলছে যে দক্ষিণেশ্বর মন্দির, তো দক্ষিণ রায় আমার মন্দির নেই, আমি জানি না, কেউ টোটোওয়ালা বলছে এটাকে দক্ষিণ রায়ের মন্দির সবাই জানে, কিন্তু নতুন নামকরণ মানে বোর্ডে টোর্ডে লিখে দিয়েছে দক্ষিণেশ্বর, মানে শিবের সাথে মার্চ করে দিয়েছে। এবং শিবের একটা মূর্তি বসিয়ে সেখানে শিবের সমস্ত যা পুজো হচ্ছে সব মেনটেন হচ্ছে, সেখানে শিবের গাজানো নীল পুজো সব হচ্ছে। মানে সেখানে মন্দিরটা দক্ষিণের হলে কী হবে, নাম শিবের ওপর চলছে। এবার এখান থেকে রক্ষা পেয়েছে কে, সেটা হচ্ছে পঞ্চানন্দ। যেহেতু পঞ্চানন্দ নিজেই শিবের একটা অবতার, মানে অংশ ছিলেন, অবতার বরাবর, সেই জন্য ওনার যে ফোকাসটা ওটা সরেনি, ওটা পঞ্চানন্দ, বাবা পঞ্চানন সেরকম রয়েছে। এই পঞ্চানন মূর্তিও দুরকম আছে, কোথাও সেখানে গায়ের রং সবুজ, কোথাও গায়ের রং লাল, লালেরটাই বেশি দেখা যায়, সবুজ কম দেখা যায়। সবুজ একটা কলকাতার মধ্যে কোথায় দেখবেন, কুমারটুলিতে রয়েছে একটি পঞ্চানন মন্দির, সেখানে সবুজ রঙের মূর্তি রয়েছে। এবার তার সেখানে এবার ধরুন মাসিতলা কারোর সাথে মার্চ হয়নি, মাসিতলা সেখানে মাসিতলা মতনই রয়েছে। আর বাবা পঞ্চানন্দের মন্দিরে আর এছাড়াও আপনার মাসিতলার মূর্তি দেখা যায়, যদিও সেখানে ফোকাসটা বেশি থাকে না, ফোকাস পঞ্চানন্দের উপরই থাকে। মাসিতলার সাথে থাকে জরাসুর আরেকটা লৌকিক দেবতা। এটা গেল কলকাতার ব্যাপার, মানে ভেতরে। এবার কলকাতার বাইরে এবং যদি দেখি সেখানে আপনার লৌকিক দেবতার সংখ্যা অনেক বেশি, এবং সেখানে কালচারটা আলাদা হওয়াতে
মানে লোকজনের মধ্যে আধুনিকত্ব অনেকটা কম হওয়াতে সেখানে লৌকিক দেবতাদের অনেক মানে আপনার সম্মানও বেশি করা হয়। যেমন মেদিনীপুর অঞ্চলে আপনার ভীমকে পুজো করা হয় লৌকিক দেবতা হিসেবে। বিভিন্ন মানে অনেক জায়গায় মনসার থান রয়েছে, অনেক জায়গায় শীতলার থান রয়েছে। হ্যাঁ, তো ওই দিকে কালচারটা অন্যরকম। ওইদিকে আবার কিছু নতুন লৌকিক দেবতা মানে কিছু বেশ ইউনিক লৌকিক দেবদেবী রয়েছে, যেগুলো আমরা আবার দক্ষিণবঙ্গ বা এদিকটাতে দেখি না। উত্তরবঙ্গের লৌকিক দেবদেবীদের কালচারটা আবার আলাদা। মানে মোদ্দা কথা হচ্ছে যে মানে যেহেতু শহরের বাইরে, সেজন্য ওখানে লোকজন মানে যে এখানে পুজো দিলে আমার কাজ হবে। ভগবান তো ভক্তের বিশ্বাসে চলে। ভক্ত যদি না মানে দেখে, তাহলে ভগবানের কোনো অস্তিত্ব থাকে না। বাইরের দিকে দেখে, সেই জন্য অনেক বেশি অস্তিত্ব রয়েছে। কলকাতায় কি আর কোনোদিন পূজা পরিচালনা হবে? কলকাতা নকশিকাথা নিয়ে কিছু কলকাতা নকশিকাথা, হ্যাঁ এবার বলি যে কলকাতা নকশিকাথা কেন আমি তৈরি করলাম। প্রথম আমি যখন নিজে ঘুরে ঘুরে জায়গাগুলো দেখতে শুরু করলাম, এবং সেটা প্রথম দিকে আমি ফেসবুকে ফটো জার্নালিজমের মতন করতাম। তারপরে মনে হলো যে না, এই কাজটাই কমপ্লিট হচ্ছে না, কারণ ফেসবুকে রাখছি, ফেসবুকটা ঠিক ডেটা স্টোরের কোনো জায়গা না। এবার আমি এরকমভাবে কাজটা করতে পারবো না। তখন শুরু করলাম ব্লগিং, এবং মানে জিনিসটা পড়ে সেটাকে সহজ ভাষায় লেখা এবং নিজে স্পট ভিজিট করে। 2018 থেকে সিরিয়াসলি আমি কাজটা করছি 2014 থেকে। 2018 থেকে আমি ব্লগটা ক্রিয়েট করলাম ওয়ার্ডপ্রেসে এবং ব্লগ স্পটে আমি ব্লগটা ক্রিয়েট করলাম। মানে আমার উদ্দেশ্য ছিল একটাই, যে আমি আমার শহরে, এই কলকাতা শহরে আমার জন্মকর্ম, এখান থেকে আমি রসদ সংগ্রহ করেছি। এবার প্রত্যেকেরই উচিত যে যেখানে মা বাবাকে যেরকম ফিডব্যাক করি, সেরকম আমার শহরকেও আমি কিছু ফিডব্যাক করবো। তা আমার পক্ষে ফিডব্যাক করার কী আছে? আমার এত টাকা নেই যে আমি দান ধ্যান পুণ্যকর্ম করবো, চ্যারিটি করবো। তো আমি কি করতে পারি, যে জিনিসটা আমি ভালোবাসি সেই জিনিসটা নিয়ে যাতে মানুষের সচেতনতা বাড়ে, তার জন্য সহজ ভাষায় মানুষকে বোঝানো। সেইখান থেকে কলকাতার নকশিকাথা তৈরি। কলকাতায় আমরা তো গ্র্যান্ড হোটেলের কথা জানি, যেখানে সমস্ত যারা বড় লোক যারা আছে তাদেরকে কেটার করা হতো আর কি। কিন্তু যারা আমাদের সাধারণ মধ্যবিত্ত যারা, তাদের জন্য কীরকম হোটেল ব্যবস্থা ছিল, সেটা নিয়ে আপনি কিন্তু আলোচনা করেন। এটা খুব ভালো একটা প্রশ্ন আপনি করেছেন, যে কলকাতায় সবাই জানে গ্র্যান্ড হোটেল, স্পেন্সেস হোটেল, এসব নিয়ে আমি সবাইকে আলোচনা করতে দেখি। কিন্তু সব রকম লোকই তো আসতো, তো কম রেস্টের লোকজনও তো আসতো। তারা থাকতো হচ্ছে কতগুলো বোর্ডিং হাউসে বা সস্তার হোটেলে। তো সেইগুলো নিয়ে কিন্তু কোনো দিন কোথাও আমি কোনো ফোকাস দেখিনি। একমাত্র মেজর হ্যারি হবস ওনার লেখায় আমি এই তথ্যটা পেয়েছি যে তখন কীরকম। তো ভদ্রলোক ঠিক বলবো যে ডকুমেন্টেশনটা করেছেন একটু ব্যঙ্গাত্মক স্টাইলে। তো ওনার যে লেখাগুলো ছিল, মানে পড়লে আপনার মানে ওটা হাস্যরস মিশ্রিত লেখা, কিন্তু সেখান থেকে সেই সময়ের একটা খুব ভালো ডকুমেন্টেশন উনি করেছেন। তো ওনার একটা লেখা রয়েছে, যে লেখাটার নাম হচ্ছে দ্য হাউস অফ ব্লুমস। তো তার একটা বঙ্গানুবাদ আমি করেছি, যে লেখার কিছুটা অংশে। সেই বঙ্গানুবাদটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। একজন যে কথাটা আমি পড়ছি, এটা একজন রুশ দম্পতি যিনি কলকাতায় এসছেন, তার জমানিতে তিনি সেই অভিজ্ঞতাটা লিখছেন। এই লেখাটা মেজর হবসের, সেই হবসের লেখাটাই আমি ইংরেজি থেকে বাংলায় করেছি। এভাবেই নিঃসঙ্গ এবং সহায় সম্বলহীন অবস্থায় আমরা ধর্মতলা স্ট্রিটে এসে পৌঁছালাম। আমার ধারণা আমাদের মতো আরও অনেক দুর্ভাগা মানুষ এই রাস্তায় এসে ফেসেছে। ধর্মতলা স্ট্রিটের সেই হাউস অফ ব্লুম বা বিষণ্ণতার ঘরে আমরা প্রবেশ করলাম। সেই জায়গায় অস্বস্তিকর পরিবেশের বর্ণনা দিতেও আমার দ্বিধা হচ্ছে। বাড়ির চেহারা মোটেও আকর্ষণীয় ছিল না, তবুও বিধবা বাড়িওয়ালির খাতিরে আমরা তা মেনে নিয়েছিলাম। দিনের শেষ ভাগে আমরা আমাদের ভুল বুঝতে পারলাম। সেই পাতলা সুপের স্বাদ ছিল আঠার পাত্র ধোয়া জলের মতো। মাংস ছিল শক্ত এবং অদ্ভুত রঙের, আর পুডিংটা ছিল দলা পাকানো একটা জগা খিচুড়ি। আমাদের সেই বাড়িওয়ালি যখন একটি কালো পোশাক পরে পাউরুটির একটি বড় টুকরো নিয়ে নিজের বিশাল বুকের ওপর চেপে ধরে কাটতে শুরু করলেন, আমি দেখলাম সোনিয়া ভ্রু কুচকাল। এরপর একটা নোংরা কাঁটা চামচে বিঁধে থাকা একটা মরা মাছি দেখে ওর খাওয়ার রুচি পুরোপুরি চলে গেল। বেচারি সোনিয়া যদি রান্নাঘরের সেই মাছি আর আশলার ঝাঁক দেখতো,
কিংবা দেখতো সেই স্বল্প বেতনের বাবুর্চি ঘাম চুয়ে পড়া শরীরে মেঝের ওপর রেখে মোষের মাংস কাটছে, যা পরে মিন্স চিকেন হিসেবে পরিবেশন করা হবে, তবে সে কয়েক সপ্তাহ দানা পানি আর মুখে তুলতে পারত না। আপনি যখন তাদের পরিবেশন করা কারি খেতে বসবেন, জানবেন সেই তরকারি রান্না হয়েছে বাবুর্চির জমিয়ে রাখা চর্বি দিয়ে, যা সে স্যুপের ওপর থেকে তুলে নিয়ে কোনো এক নোংরা সিগারেটের কৌটায় এক সপ্তাহ ধরে জমিয়ে রেখেছিল। বাড়ির তৈরি কেকটি বানানো হয়েছিল রাজহাঁসের চর্বি দিয়ে, যেখান থেকে পেঁয়াজ আর মশলার তীব্র গন্ধ আসছিল। আসলে সেই সময় এই ঘটনাটি উনি খুব মজা করে লিখেছেন। তো এটার থেকে তৎকালীন যে সস্তা বোর্ডিং হাউসগুলো ছিল, এগুলো মূলত আপনার ধর্মতলা স্ট্রিটের আশেপাশেই ছিল। তো এর অবস্থাগুলো বোঝা যায়। তো মানুষ কি করবে, কাজের জন্য এসছে বা যে কাজের জন্যই আসুক, এভাবে কষ্ট করেই থাকতো। অনেকে আবার সেই জন্য অসুস্থ হয়ে পড়তো, তখন তারা যেত আবার পিজিতে চিকিৎসা করাতে, যেটা আমরা এখন পিজি হসপিটাল হিসেবে জানি। এটা তো অনেকটা পুরনো হসপিটাল, সেখানে তারা চিকিৎসা করাতে যেত। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। কলকাতার নকশিকথা গ্রুপ বা কলকাতার নকশিকথা নিয়ে সমস্ত লেখা মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে যাক, এবং সলিলবাবুর এই যে তার সাফল্য এত দূর অবধি, সেই সাফল্য ছাপিয়ে আরও আগামী প্রজন্মের কাছে পৌঁছে যাক, এবং হেরিটেজ ব্লগিং তার যে সিরিয়াস কাজ, সেটা যেন সবার কাছে পৌঁছায়, এবং এই শহরটাকে মানুষ আরও বেশি করে ভালোবাসে, এবং তার নিজের শহর বা যে সে যেখানে আছে, এবং তার নিজস্ব যে হেরিটেজগুলো বা তার যে রুটগুলো আরও যাতে সে নিজেকে আইডেন্টিফাই করতে পারে, সেগুলোকে লোকেট করতে পারে, এবং তার পরের প্রজন্মের কাছেও যেন তারা পৌঁছে দিতে পারে সেগুলো। এই হেরিটেজ নিয়ে চর্চা চলতে থাকবে সলিলবাবুর হাত ধরে, এবং আমাদেরও আর্টবোর্ডের জার্নি চলতে থাকবে আগামী দিনে। সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবে।